আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি লাইভ অনুষ্ঠানে একটি চলমান বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনুষ্ঠান শুরুর আগেই সাবজেক্ট ঠিক করেছিলাম, কাবুল থেকে ঢাকা কত দূর। এই সাবজেক্টটি দেখেই অনেকের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে প্রকৃতপক্ষে আমি কি বিষয়ে কথা বলবো বা কথা বলতে চাই। আজকে সারা পৃথিবীতে এই মুহূর্তে যত খবর আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আফগানিস্তানের মাটি থেকে ২০ বছর পর আমেরিকার সৈন্যরা তারা আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে বা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, এবং সঙ্গে সঙ্গে মার্কিন বা আমেরিকার আজ্ঞাবহ সরকার দ্রুত তারা তাদের ক্ষমতা হারিয়েছে এবং ইতোমধ্যেই তালেবান প্রায় সমগ্র আফগানিস্তানের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, যদিও এখন পর্যন্ত সরকারের রূপরেখা তারা ঘোষণা করতে পারেনি বা করেনি। তো এমনই একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যমের সবচাইতে আলোচিত সংবাদ এই তালেবানদের উত্থান অথবা আমেরিকার ২০ বছর পর আফগানিস্তান থেকে চলে যাওয়া বা যেতে বাধ্য হওয়া, এবং এই ঘটনার প্রভাব কি হতে পারে দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে মুসলিম প্রধান বাংলাদেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এর প্রভাব বা এর ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স কি হতে পারে, এর ইম্প্যাক্ট কি হতে পারে, সেটা নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা করেছেন। বিবিসি, আন্তর্জাতিক গণমাধ্যম যে বিবিসিও বেশ কয়েকটা প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশে এর প্রভাব কি পড়তে পারে বা এর ইনফ্লুয়েন্সে কি হতে পারে, এর ফলাফল কতটুকু যেতে পারে বা এটার ইম্প্যাক্ট কতটুকু পড়তে পারে। তো আপনারা জানেন, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন। আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে, সেটা যে কোনো মতবাদের সন্ত্রাস হোক না কেন, গণতন্ত্রের নামে হোক, সমাজতন্ত্রের নামে হোক, সাম্যবাদের নামে হোক, ইসলামের নামে হোক বা যে কোনো ধর্মের নামে হোক, যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, অত্যন্ত মজবুত। তো কাজে আজকের এই বিষয় নিয়ে আমি কথা বলার শুরুতে আমি যে বিষয়টি আলোচনা করব, যারা সেকুলার রাজনীতি করেন তারাও এটার পক্ষে সমর্থন দিলেন, অন্তত সোশ্যাল মিডিয়াতে আমরা সেগুলো দেখেছি, এবং যারা বাংলাদেশে বাম রাজনীতি করেন, বাম আন্দোলন করেন, তারাও কিন্তু এতে যার পর নাই খুশি হয়েছেন। এখন এই খুশির ব্যাপারটা এক একজনের কাছে এক একটা কারণ। তো যাই হোক, এখন বাংলাদেশ এই ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি সংগঠন এরই মধ্যে বাংলাদেশকে আহ্বান করেছেন যে বাংলাদেশ যেন তালেবানদেরকে স্বীকৃতি দেন। বাংলাদেশ সরকার অত্যন্ত সতর্ক মত ব্যক্ত করেছেন যে জনগণ দ্বারা সমর্থিত হলে বাংলাদেশ সরকারের তালেবানদের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা নেই। এরই মধ্যে অনেক পশ্চিমা রাষ্ট্র তারা বলেছে, একটা শর্ত দিয়েছে যে সন্ত্রাস, তাদের ভাষায় তারা যাদেরকে সন্ত্রাসী বলে বা তাদের সংজ্ঞায়, সন্ত্রাসীদেরকে যদি আফগানিস্তানের মাটিতে তালেবান জায়গা না দেয় এবং পুরনো ধ্যান ধারণা থেকে যদি সরে আসে, এই যদি কথাটা অনেকেই সংযোগ করেছে। তা আমি বলবো এটা বর্তমান পরিস্থিতিকে পর্যবেক্ষণ করার একটা কূটনৈতিক কৌশল মাত্র আমি মনে করি, এবং কালক্ষেপণের মতো অনেকটা। দেখি না কি হয়। তো আমার যে কথাটা আমি বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন
এই ক্ষেত্রে হিজবুত তৌহিদের বক্তব্য কী, হিজবুত তৌহিদ কী বলতে চায়, আমি হতবাক হয়ে গিয়েছি। এরই মধ্যে তালেবানদের বিজয়ে উৎফুল্ল হয়ে মাদ্রাসা কেন্দ্রিক একটা শ্রেণী বা একটা গোষ্ঠী তারা ইতিমধ্যে হিজবুত তৌহিদকে হুমকি দেওয়া শুরু করেছে যে এবার তোদের পালা। আমি হতবাক হলাম, এটা কেমন কথা, কি ব্যাপার? আসলে আপনাদের কাছে বিষয়টা কি, আপনারা কি বুঝলেন? আমেরিকার চলে যাওয়া, তালেবানের উত্থান, আমেরিকার সমর্থন পুষ্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়া, এই যে ঘটনাবলী আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে ব্যাখ্যা করছেন? এই ব্যাখ্যা তো এক একজন একভাবে করছে। তো বিষয়টি নিয়ে আমাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন। তো এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মনোভাব তারা প্রকাশ করছেন। কেউ কেউ তালেবানদের অসঙ্গতি নিয়ে কথা বলছেন, কেউ আমেরিকার সমালোচনা করছেন, কেউ সাম্রাজ্যবাদের বিরোধিতা করছেন। তো আমি আমাদের হিজবুত তাওহীদের সদস্যদেরকে বলেছিলাম যে এই ব্যাপারে আমি একটা কমপ্লিট একটা বক্তব্য দেব ইনশাআল্লাহ। তখন আমাদের মনোভাব, আমাদের দৃষ্টিভঙ্গি তালেবান সম্পর্কে অথবা আমেরিকা অথবা আফগানিস্তানের চলমান ঘটনাবলী সম্পর্কে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সেজন্য আজকে আমি লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে কথা বলতে এসেছি। তো আমি প্রথমে যে কথাটা বলবো, তালেবানদের এই উত্থানে এক একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছেন। যারা বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন করছেন তারা সেকুলারও হতে পারেন, বাম আদর্শেরও হতে পারেন। বামদের মধ্যেও আবার নানা ধরনের দল আছে, ফেরকা আছে, এদের ইসলামী দলগুলির মতো। তাদের ব্যাখ্যা হচ্ছে যে তাবেদার সরকার বা গণবিচ্ছিন্ন সরকার, গণভিত্তিহীন সরকার এইভাবে একদিন পালাতে বাধ্য হবে। গণপ্রতিরোধের মুখে, জনতার প্রতিরোধের মুখে, তাদের ভাষ্য মানে তালেবানরা জনতা, মানে যারা বিরোধী আন্দোলন করছেন তারা এই ব্যাখ্যাটা দিচ্ছেন। সেই হিসেবে তারা আশা করছেন যে ক্ষমতায় তারা আজও কালও যেতে পারে। এতদিন তারা দমন পীড়ন, জেল জুলুম, নির্যাতন, তাদের ভাষায় গণতন্ত্রের পরিপন্থী কার্যক্রম, তো কাজেই এটার ইতি হচ্ছে। এর ইতি হচ্ছে কেন হচ্ছে? কারণ এ তালেবানদের উত্থান এটাই প্রমাণ করে। আর যারা ইসলামী দল করেন, বিভিন্ন ধরনের রাজনীতি করছেন, তারা নানা কর্মসূচির কারণে, রাজনৈতিক কারণে সরকারের রোষানলে পড়েছেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে জেলে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের কারণে তাদেরকে মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে, অর্থাৎ ওই দৃষ্টিভঙ্গি থেকে। তো তারা আবার এই ক্ষেত্রে হালে পানি পাচ্ছেন, তারা অনুপ্রেরণা পাচ্ছেন, সাহস পাচ্ছেন, আশা জাগছে তাদের মনে যে এইভাবে আন্দোলন করলে একদিন আমরাও সফলকাম হব, সরকার পালাতে বাধ্য হবে, এই ধরনের একটা। আর যারা জঙ্গিবাদী কার্যক্রম অর্থাৎ চরমপন্থা অবলম্বন করছেন, বিভিন্ন দলগুলি যারা ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছেন এবং বিভিন্ন জায়গায় বোমা হামলা চালিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন, তাদের ভাষায় তারা বলছেন ইসলাম প্রতিষ্ঠা করবেন, শরিয়ার আইন প্রতিষ্ঠা করবেন, সরকারকে তারা নিশ্চিহ্ন করে দেবেন, এই ধরনের কথাবার্তা। তো তালেবানের উত্থানের এই ঘটনায় তারা একটা ব্যাখ্যা দিচ্ছেন যে এইভাবে ধৈর্যের সঙ্গে, এইভাবে সবরের সঙ্গে সংগ্রাম করে গেলে, মানে হামলা চালিয়ে গেলে, যুদ্ধ চালিয়ে গেলে একদিন না একদিন স্বার্থবাদী গোষ্ঠী পরাজিত হতে বাধ্য। সেই হিসেবে তারা একটা ব্যাখ্যা দিচ্ছেন, ওই কারণে তারা উৎফুল্ল। যারা বাম আদর্শে অনুপ্রাণিত তারা আবার আমেরিকার পুঁজিবাদী গণতন্ত্রের এই যে সাম্রাজ্যবাদী নীতি, শোষণ নীতি বা জবরদস্তিমূলক নীতির সমালোচনা করতে গিয়ে তারা যেহেতু আমেরিকার এই লজ্জাজনক পশ্চাদপসরণ আমি বলবো, সেটার সমালোচনা করছেন যে এইভাবে সাম্রাজ্যবাদের পতন হয়। তারা তখন ভিয়েতনামের সাইগনের সঙ্গে তুলনা করছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টাকে সাইগন থেকে, যেভাবে সাইগন হচ্ছে আজকের বর্তমানে ভিয়েতনামের যে হোসিমিন সিটি শহর, ওটা আগের নাম ছিল সাইগন রাজধানী। তো সেই সাইগন থেকে যেভাবে বিল্ডিংয়ের উপর থেকে আমেরিকার বাহিনী হেলিকপ্টারে করে পালিয়ে যাচ্ছিল, ঠিক একই দৃশ্য এবারে হামিদ কারজাই বিমানবন্দরে তালেবানদের ভয়ে আমেরিকান সৈন্যরা যেভাবে আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছিল সেটার সঙ্গে তুলনা করছেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে এখানে আমাদের বক্তব্য যে বিষয়টা আসলে কি হলো। এখানে যারা ইসলামপন্থী তারা ব্যাখ্যা করছেন
যে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে। এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক, এখন তো সোশ্যাল মিডিয়া হলো প্রচারণার এক বিরাট এক মাধ্যম, সবাই এখন প্রায় সোশ্যাল মিডিয়াতে আসেন। তারা ব্যাখ্যা করছেন, হাদিসের বিভিন্ন ধরনের ভাষ্য ব্যাখ্যা তারা দিচ্ছেন। রাসূল বলেছেন খোরাসান থেকে ইসলামের উত্থান ঘটবে, খোরাসান থেকে ইমাম মাহদী আলাইহিস ইসলামের ইত্যাদি ইত্যাদি অনেক কথা। খোরাসানটা কি? খোরাসান বলতে একেবারে বিস্তীর্ণ অঞ্চল, সেদিকে সিরিয়া থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত তারা বলছেন খোরাসান। এবং বর্তমানে তালেবানের উত্থানকে তারা বলছেন ইসলামের বিজয়, এবং অতি অচিরেই ইসলামের এই বিজয় ধারা অব্যাহত থাকবে এবং সারা দুনিয়াময় এই তালেবানি আদর্শ বা এই তালেবানির ইসলাম অর্থাৎ তালেবানদের এই মুভমেন্ট এটা সারা দুনিয়াকে জয়লাভ করবে। এটা তারা হাদিস দেখিয়ে দেখিয়ে এটা ভবিষ্যৎবাণী করছেন। তাদের অনুসারীরা এই ক্ষেত্রে উদ্দীপ্ত হচ্ছেন বা উদ্বুদ্ধ হচ্ছেন। এখন এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সামাজিক রাজনৈতিক বাস্তবতায়, ধর্মীয় বাস্তবতায় এটার ইম্প্যাক্টটা কী হতে পারে, এর ইনফ্লুয়েন্সটা কী হতে পারে, এর প্রভাবটা কী পড়তে পারে, এটা নিয়েই আমার আজকের এই আলোচনা। এটা নিয়ে অনেকেই এর মধ্যে, অনেক সমাজতাত্ত্বিক, অনেক রাষ্ট্রবিজ্ঞানী, অনেক সামরিক বিশেষজ্ঞ তারা মতামত ব্যক্ত করেছেন যে কী হতে পারে। আমি আগেই বলেছি, বিবিসি বাংলা কয়েকটা প্রতিবেদন এরই মধ্যে প্রচার করেছেন। তো আমি আজকে লাইভ অনুষ্ঠানে চেষ্টা করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিষয়গুলি আলোচনা করতে। আশা করব আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। তো আমি প্রথমেই বলবো, কাবুল থেকে ঢাকা কত দূর? একসময় আমরা কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, ওনারা পশ্চিম পাকিস্তান। এই যে পাকিস্তান নিয়ে কথা হচ্ছে, আফগানিস্তানের পরের কথা পরে আসতেছি। বর্তমান ইসলামাবাদ থেকে আমাদের ঢাকা 2022 কি 23 কিলোমিটার এরকমের একটা ডিস্টেন্স, ওটা 2000 কিলোমিটার, এর বেশি না। আর কাবুল আমি যতটুকু জানি, কাবুল 2375 কি 78। তাহলে ইসলামাবাদ মানে পাকিস্তান থেকে আমাদের 2000, আর কাবুল থেকে মাত্র 300 বেশি, অর্থাৎ 2300 কি 2350, 2378 বা এরকম কিলোমিটার দূরে। তো 2300 কিলোমিটার দূরে কাবুল, 2000 কিলোমিটার দূরে পাকিস্তানের সঙ্গে আমরা লড়াই করেছি 9 মাস। এই রক্তক্ষয়ী যুদ্ধে, এটা আমাদের যেটা স্বাধীনতার যুদ্ধ, সে যুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এই ব্যাখ্যা, এখানেও ব্যাখ্যা আছে। ক্ষমতাসীন দল যারা আছেন, আওয়ামী লীগ, ওনাদের ব্যাখ্যার একটা লাইন আছে, দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা, এই কথাটা। আবার যারা বিরোধী দলে ছিলেন, বিএনপি, ওনাদেরও একটা ব্যাখ্যা ছিল, ওরা দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা, কথাটা বলতে রাজি ছিলেন না। বুদ্ধিজীবী লেভেলের এই ব্যাখ্যাগুলি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, বুদ্ধিজীবীরা, রাজনৈতিক যারা বিশেষজ্ঞ, যারা রাজনীতি তাত্ত্বিক, তারা এই ধরনের কথা বলতেন। যাই হোক, আমাদের সংবিধানও পরবর্তীতে এই কথাটা আছে। সেটা কি? দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা। ওই সেই 47 সালের পর থেকে 52 সালের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, শিক্ষা কমিশনের বিরুদ্ধে, এভাবে হতে হতে 70-এর নির্বাচন, ছাত্র আন্দোলন, এভাবে হতে হতে একটা ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে 71 সালে স্বাধীনতা যুদ্ধ। হুট করেই কিন্তু 71 সালে স্বাধীনতা যুদ্ধটা হয়নি। তো কাজেই আজকের তালেবানের উত্থান বা তালেবানের এই বিজয় বা তালেবানের এই ক্ষমতা গ্রহণ, যুক্তরাষ্ট্রের চলে যাওয়া বা ক্ষমতাসীন যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট সরকার এখান থেকে চলে যাওয়া, সেটার কারণটা কি? সেই কারণে বলতে গেলে এখানে আমাকে বিপ্লব নিয়ে কিছু কথা বলতে হবে। রাষ্ট্রবিজ্ঞানী স্টুডেন্ট যারা আছেন বা সমাজবিজ্ঞানের, তাদেরকে বিপ্লব তত্ত্ব পড়তে হয়। এই বিপ্লবের একটা বৈশিষ্ট্য আছে। আমি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এবং বর্তমানের যে আধুনিক যে ব্যাখ্যা, সেটার সাথে সমন্বিত রেখেই বলার চেষ্টা করব। বিপ্লব আমূল পরিবর্তন, রেভলিউশন আমূল পরিবর্তন, আগা থেকে গোড়া পর্যন্ত একটা ব্যাপক পরিবর্তন ঘটে, টোটাল একটা চেঞ্জ হয়। বিপ্লবের এটা বৈশিষ্ট্য। বিপ্লবটা কেন হয়? দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ, নিপীড়ন, নির্যাতন, মানুষের বাক স্বাধীনতা থাকে না, মানুষের নিরাপত্তা নাই, মানুষের চলাফেরার নিরাপত্তা নাই। যখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়, মানুষকে কথা বললেই হত্যা করা হয়, গুম করা হয়, নিপীড়ন করা হয়, মানুষের ন্যূনতম মানবিক যে চাহিদাগুলা, যেগুলি মানুষ প্রাকৃতিকভাবে পাওয়ার যোগ্য বা পেতে পারে, মানুষের মানবাধিকার, একদম এটাকে বলা হয় মানবাধিকার, হিউম্যান রাইটস যাকে বলা হয়। মানুষ জন্মগতভাবে অধিকার পায়। যেমন মানুষ যে ভূখণ্ডে জন্ম লাভ করুক, ভূখণ্ডের কিছু না কিছু অন্তত অংশের মালিক হতে পারে, সে হওয়া উচিত। তার জমির মালিক, তারপরে তার খাদ্যের নিশ্চয়তা, তার বস্ত্রের নিশ্চয়তা, তার চিকিৎসার নিশ্চয়তা,
তার ইজ্জত সম্মানের নিশ্চয়তা, তার কথা বলার স্বাধীনতা, এই বিষয়গুলি মানবাধিকার। এগুলোকে কেউ রুদ্ধ করতে পারে না, কেউ জোর জবরদস্তি করে কন্ট্রোল করতে পারে না, কেউ ছিনিয়ে নিতে পারে না। যখনই সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বা অপচেষ্টা করা হয় বা প্রচেষ্টা করা হয়, যাকে আমি বলবো অপচেষ্টা করা হয়, তখনই সেখানে একটা বিক্ষোভ দানা বাঁধে, এখানে অসন্তোষ দানা বাঁধে। সেই বিক্ষোভ অসন্তোষের চূড়ান্ত পরিণতি হচ্ছে বিপ্লব। সেই বিপ্লব দু ধরনের হতে পারে, একটা বলতে পারেন নীরব বিপ্লব, আর একটা বলতে পারেন সশস্ত্র বিপ্লব, সরব বিপ্লব। এখন এই বিপ্লবের পটভূমি কিভাবে রচিত হয় সেটা মোটামুটি একই রকম। বিপ্লবের প্যাটার্ন বা বিপ্লবের বৈশিষ্ট্য, বিপ্লবের ধারা বা বিপ্লবের কোয়ালিটি প্রায় সেম, কোনো নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই। বিপ্লবের নায়ককে সেটা ভিন্ন কথা, স্থান, কাল, পাত্র, এই তিনটা জিনিসের ভেরিয়েশন থাকতে পারে। স্থান ভিন্ন হতে পারে, হতে পারে কিউবা, হতে পারে আপনার ভিয়েতনাম, হতে পারে কাবুল, হতে পারে ইরান, হতে পারে মদিনা, হতে পারে আপনার ফ্রান্স, যে কোনো জায়গা হতে পারে আপনার। তো কাজেই বিপ্লবের আপনার বৈশিষ্ট্য, বিপ্লবের ফলাফল প্রায় সেম, কিন্তু স্থান, কাল, পাত্র ভিন্ন হতে পারে। সেই 1776 সালের আমেরিকার বিপ্লব হতে পারে, সে এসে এখন আজকের 2021 সালের কাবুল বিপ্লব আমি বলবো হতে পারে। তারপরে যে আপনার আমাদের স্বাধীনতার অব্যাহতির পরে যে ভিয়েতনামের যে বিপ্লব হলো, জনগণ যেখান থেকে আমেরিকা 52,000 বা 55, কেউ বলে 56,000 সৈন্য হারিয়ে পালিয়েছিল, লক্ষ লক্ষ সৈন্য হারিয়ে। তো কাজে বিপ্লবের বৈশিষ্ট্য, বিপ্লব কেন হয়, এটাই আজকে আমার আলোচনার একটা দিক। তালেবানদের উত্থান নিয়ে যারা আজকে খুবই খুশি, এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন। আমি বলবো এই এক একজন এক একভাবে ব্যাখ্যা করার কোনো মানে নাই। জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে এর ধারাবাহিকতা কত দূর পর্যন্ত যায়। খেলা কিন্তু মাত্র শুরু হয়েছে। আমি বলবো এই খেলা দীর্ঘদিন থেকে শুরু হয়েছে। তো বিপ্লবের প্রসঙ্গে যেটুকু বললাম যে সেটা হচ্ছে এই যে বিপ্লব কেন হয়, একটা রেভলিউশন কেন হয়, গণ অসন্তোষ কেন হয়, পাল্টা বিপ্লব কেন হয়, এই যে আমি যেটা বললাম, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার, মানুষের অধিকার থেকে বঞ্চনা, সেখান থেকে মানুষের বিপ্লব হয়। তো কাজে বিপ্লবের পরিবেশ সৃষ্টি হওয়া, আমি বলবো এটা প্রাকৃতিক। বিপ্লবের লিড কে দেবেন এটা মুখ্য নয়। একেবারে অখ্যাত ব্যক্তি, একেবারে উপেক্ষিত, অজ্ঞাত থেকে, অজ্ঞাত জায়গা থেকে উঠে আসা অখ্যাত ব্যক্তি, উপেক্ষিত, যাকে একেবারে তথাকথিত সভ্য সমাজে তাকে হিসাবের মধ্যে আনে নাই, তিনিও বিপ্লবের লিডিংয়ে চলে যেতে পারেন, বিপ্লবের লিড দিতে পারেন। জনগণ তাকে অবলম্বন করে তাকে সামনে দিতে পারে। তা আমি বলবো বিপ্লবের ক্ষেত্র কেন সৃষ্টি হচ্ছে, কেন সৃষ্টি হয়, এবং বিপ্লবের ক্ষেত্র একদিনই সৃষ্টি হয় না, হঠাৎ করে সৃষ্টি হয় না। সেজন্য আমি বলবো এই তালেবানদের এই আন্দোলন, আজকের যে 21 সালে এসে তালেবানরা হাজার হাজার তাদের রক্ত দিয়ে তারা আজকে কাবুল দখল করেছে, এটা দীর্ঘ 100 বৎসরের সংগ্রামের ধারাবাহিকতা মাত্র। আর তো কাজে আমার আজকের এই প্রশ্ন হচ্ছে এখানে যে এটা কি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা প্রতিষ্ঠা করলেন, যে ইসলাম প্রতিষ্ঠা করার কারণে জাহিলি সমাজ পরিবর্তন হয়ে আলোকিত সমাজ হয়ে গেল, মানবাধিকার প্রতিষ্ঠা হলো, ঘরে ঘরে দাসত্ব ব্যবস্থা ছিল সেটা নির্মূল হয়ে গেল, মাদকতা নির্মূল হয়ে গেল, মাদকাসক্তি আর ছিল না, নারীদের ইজ্জত প্রতিষ্ঠিত হলো, নারীরা সম্মানিত হলেন, নারীরা যোদ্ধা, সেনাবাহিনীতে নারীদের সম্মান, নারীরা লিড দিচ্ছেন বিভিন্ন ফ্রন্টে, নারীরা প্রত্যেকটা কাজে অংশগ্রহণের, অবদান রাখার তারা অধিকার পেলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, ধনী দরিদ্রের ব্যবধান অনেকখানি দূর হয়ে গেল। এই যে ইসলাম প্রতিষ্ঠা করলেন সেটাও একটা বিপ্লব, সেটাও একটা রেভলিউশন, নিঃসন্দেহে সেটা একটা বিশাল রেনেসা। কাজেই এই তালেবানদের এই যে উত্থান, এটা কি ইসলাম প্রতিষ্ঠা হলো? অনেকে বলছেন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, কারণ তালেবান আফগানদের এই লেবাসটা, পাগড়ি, দাড়ি, লম্বা দাড়ি, সাদা কুর্তা বা তাদের সাদা সিধে জীবনযাপন এবং তাদের আল্লাহু আকবার ধ্বনি আর অন্য আরবিতে বা অন্য পশতু ভাষায়, বিভিন্ন ভাষা আরবির সঙ্গে অনেক মিল আছে, যাই হোক কথাবার্তা। তো সেখানে অনেকে মনে করছেন যে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে। তা আসলে কি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে না কি প্রতিষ্ঠা হয়েছে? তা আমি বলবো আমার সরল ব্যাখ্যা, ইসলাম প্রতিষ্ঠা হলো কি হলো না সেটা বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। ইনশাআল্লাহ ফল ধরুক। একবার তো সামান্য কিছু ফল ধরেছিল, ওই যে 96 থেকে 2001
পর্যন্ত, যখন আমেরিকা আক্রমণ করে তার আগে 5 বছর তালেবানরা ক্ষমতায় ছিলেন, তখন একটা ফল মানুষ দেখেছেন। তো এখন কি হবে, সেটা ইসলাম হবে না কি হবে? ইতিমধ্যে অনেকে বলা শুরু করে দিয়েছেন যে তালেবানরা আগের তালেবান নয়। তারা পার্থক্য করছেন, তুলনা করছেন যে আগের তালেবানরা এটা করতো, এখন তালেবানরা এটা করছেন। তারা অনেক উদার, অনেক লিবারেল, তারা অনেক সহনশীল, অনেক সহযোগিতামূলক, তারা অনেক পাল্টে গিয়েছেন, আগের তালেবান নয়, অনেকেই বলার চেষ্টা করছেন। তো যাই হোক, আমি বিপ্লব কেন হয়, কি কারণে হয়, আর তালেবানদের এই বিপ্লব কিসের বিপ্লব, কি একটু সংক্ষেপে আমি কিছু কথা বলবো। আমি বেশি দূর যাব না। 1776 সালে আমেরিকার বিপ্লব, সেই আমেরিকার বিপ্লবটা কি জন্য হলো? 10 থেকে 12টা প্রদেশ সরাসরি কন্ট্রোল করতো ব্রিটিশরা। আপনারা জানেন ব্রিটিশ, ফ্রান্স এরাই মূলত গিয়ে উপনিবেশ করেছে আমেরিকার জনগণের উপর অত্যাচার চালিয়ে। আজকের আমেরিকার যে জনগণ, তাদের এখন এরা কিন্তু অরিজিনাল আমেরিকান নন, তারা হচ্ছে ইউরোপিয়ানরা যাওয়ার পর থেকে, যাই হোক 1776 সাল থেকে শুরু হলো আমেরিকার বিপ্লব। আমি বলবো এটা স্বাধীনতা আন্দোলন বা বিপ্লব। সেই বিপ্লবটা কেন হলো? সেটা হলো ব্রিটিশ খেদাও। সেই বিপ্লবে সমর্থন দিয়েছিল ফ্রান্সের তখন ষোড়শ লুই পাওয়ারে। দেখুন, ফ্রান্স আর ব্রিটেন, এই দুইটা শক্তি, ওরা একটা পাওয়ার। আজ থেকে 300-400-500 বছর আগের কথা বলছি আমি। দুইটা পাওয়ার প্রায় আপনার হলো 19-20 অথবা 18-20 এই ধরনের, প্রায় তারা যুদ্ধ করত, যুদ্ধে লিপ্ত থাকতো। অনেক অনেক বড় বড় যুদ্ধ তারা করেছে। প্রায় অধিকাংশ সময় ব্রিটিশ বিজয় লাভ করেছে, আর কখনো কখনো ফ্রান্সও বিজয় লাভ করেছে। তো ষোড়শ লুইয়ের সময় এই যে বিপ্লবে যখন তারা আমেরিকার স্বাধীনতাকামীদেরকে সহযোগিতা করলো, বুদ্ধি দিল, পরামর্শ দিল, অর্থ দিল, সেটা দিতে গিয়ে কিন্তু ফ্রান্সের প্রায় রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল প্রায়। এটা সংক্ষেপে আমি একটু বলছি, আমি আবার চলে আসবো এখানে। ফরাসি বিপ্লবটা কেন? অথচ ফরাসি সমাজ ব্যবস্থা ছিল, আপনারা জানেন যে সামন্তবাদ, ফিউডালিজম তাকে বলা হয়। ফিউডাল মানে দেশের সামান্য কিছু লোক, বলা হয় 3% কি 5%, দেশের 95% সম্পত্তি ভোগ করতো এরা। এটাকে ল্যান্ডলর্ড, আমাদের ভাষায় বলা হয় জমিদার। হাজার হাজার একর জমির মালিক একজন দুজন লোক, অথচ লক্ষ লক্ষ মানুষের কোনো জমি নাই, মানুষের অন্যের কোনো সংস্থান নেই। মানুষকে দিন রাত কঠোর পরিশ্রম করতো, মানুষকে শোষণ করে, মানে জোকের মতো শোষণ করে নিয়ে যেত। কিন্তু ওই রাজা, ফ্রান্সের রাজা, ওনার কাছে ভালো লাগতো ওই জমিদারেরা, ওই বড় লোকেরা, ওই অভিজাত শ্রেণী, যাদের বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর পোশাক, যারা তথাকথিত শিক্ষা অর্জন করতে পেরেছে, শুদ্ধ ভাষায় কথা বলে, শহরে থাকে, সুবিধাভোগী, এদেরকে সমর্থন করতেন রাজা, এরাও রাজাকে সমর্থন করত। তো একটা পর্যায়ে যখন ব্যাপকভাবে যখন এই আমেরিকার স্বাধীনতা সংগ্রামে যখন সমর্থন দেওয়া শুরু করলো, সহযোগিতা শুরু করলো, তখন রাজকোষ প্রায় শূন্য হয়ে গিয়েছিল। তো কাজে তখন তিনি বাধ্য হয়ে অতিরিক্ত ট্যাক্স আরোপ করলেন ওই যে অল্প সংখ্যক ধনী লোকদের উপরে। কিন্তু ধনীরা স্বার্থের কারণে রাজাকে সমর্থন দিত। যখনই তাদের স্বার্থে 1 টাকার আঘাত লেগেছে, অমনি তারা ঘাড় বাঁকা করা শুরু করলো রাজার বিরুদ্ধে। তারা বললো, হ্যাঁ আমরা তোমাকে টাকা দেব, ঋণ দেব, টাকা আমাদের কাছে আছে। আজকে সমাজ ব্যবস্থায় এই বাস্তবতাগুলি একটু উপলব্ধি করতে হবে আমাদের। টাকা আমরা দেব, তবে রাষ্ট্রের মালিকানাও আমাদেরকে দিতে হবে। এখানে রাজার আপত্তি হলো ষোড়শ লুই। যখন তিনি অস্বীকার করলেন যে না, মালিকানা দেব না, তোমাদেরকে পুরো রাষ্ট্র সুযোগ সুবিধা দিয়েছি, তোমরা সামান্য কয়েকজন লোক পুরা ফ্রান্সের সম্পত্তির মালিক হয়ে গিয়েছো, এখন ফ্রান্সের প্রয়োজনে তোমরা টাকা দিবে, তোমরা ফ্রান্সের মালিকানা দাবি করছো। তখন তারা বলল যে না, আমরা তোমাকে দেব না। এরই মধ্যে সাধারণ কৃষক শ্রমিক জনতা তারা কিন্তু বিক্ষুব্ধ হচ্ছিল, দাস শ্রেণী তারাও বিক্ষুব্ধ হচ্ছিল। এরই মধ্যে এই সামন্তরা যারা বা ফিউডাল যারা, তারা কিন্তু কি করলো, তারা এই দরিদ্রদের আন্দোলনে এই আগুনে ঘি ঢালা শুরু করলো। তারা বললো, এই রাজা খারাপ, এই রাজাকে উৎখাত করতে হবে। শুরু হলো সংগ্রাম। এমনভাবে সংগ্রাম হলো, আপনারা জানেন যে সাধারণ জনগণের প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করার জন্য বাস্তিল নামক দুর্গে এদেরকে আটক করে রাখা হতো। ওই বাস্তিল দুর্গে কেউ একবার ঢুকলে আর বের হওয়ার কোনো জায়গা ছিল না, অনেক গুম হয়ে যেত, খুঁজে পাওয়া যেত না। সেই বাস্তিল দুর্গে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, কঙ্কালসার মানুষগুলিকে
আটক করে রাখা হতো, প্রতিবাদ কেন করলো? এই কারণে। এটা কিন্তু 1789 সালের ঘটনা। তখন কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট 20-22 বছরের মাত্র তরুণ। বাস্তিল দুর্গের পতন হয়ে গেল, সাধারণ মানুষ মুক্তি পেয়ে গেল। বাস্তিল দুর্গের পতন হলো, তখন এই রাজ পরিবারের সদস্যদের কি নির্মম মৃত্যু। আর এগুলি কিন্তু ফরাসি বিপ্লবের কাহিনীর মধ্যে আছে, আপনারা জানবেন, আমি সেদিকে যাচ্ছি না। আপনার হলো রুশো, মন্টেস্কু, ভল্টেয়ার, চার্লস ডিকেন্স, এই সমস্ত জগৎ খ্যাত বা জগৎ বিখ্যাত আমি বলবো রাষ্ট্রবিজ্ঞানী বলেন, সমাজবিজ্ঞানী বলেন, তারা এই যেমন জ্যাক রুশো, তিনি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বই লিখলেন। এইভাবে বই কিন্তু ওনারা লিখলেন, সমর্থন দিলেন, এই বিপ্লবকে সমর্থন দিলেন। যাই হোক, সেই বিপ্লবের মাত্র 10 বছর পরে কিন্তু আবার নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় আসলেন, সেটা তো পরের কথা। তারপরে শুরু হয়ে গেল বুর্জোয়াদের সেখানে এক আধিপত্য, তাকে বলা হয় আজকের যে এই যে পুঁজিবাদী অর্থব্যবস্থা, ওখান থেকে শুরু। যখন পুঁজিবাদী গণতন্ত্র সারা দুনিয়াময় শোষণ, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছিল, তখন এই পুঁজিবাদী গণতন্ত্রের হাত থেকে মানুষকে মুক্তির জন্য বই লেখা শুরু করলেন। 17 সালে যে রুশ বিপ্লব হলো, লেনিনরা যেটা করলেন, সেটার ভিত্তিটা করলেন কার্ল মার্কসের, ইহুদি লেখক। তিনি লন্ডনে বসে সেই দাস ক্যাপিটাল সেটা লিখলেন। কিন্তু এর ধারাবাহিকতা কিন্তু অনেক আগে থেকেই শুরু হলো। খালি কার্ল মার্কসের বই দেখেই যে তিনি বিপ্লব ঘটালেন তা নয়। ওইদিকে শক্তিশালী জার সাম্রাজ্য, জারদের অত্যাচারে মানুষ, ওই তখনও তারাও ওই গুটি কয়েক লোকের উপর ভর করে পুরো সাম্রাজ্য চালাচ্ছিল। ওই যে সামন্তরা, যারা জমির মালিকরা, ভূমির মালিকরা, যারা অর্থনীতিকে কন্ট্রোল করে, যারা প্রশাসনকে কন্ট্রোল করে, প্রভাবিত করে, তারা কিন্তু জার সম্রাটরা এই তখন এই পুরো রাশিয়া মানে সোভিয়েত যে এলাকাটা কন্ট্রোল করছিল। তখন এই নিপীড়িত, নির্যাতিত এই শ্রমিকরা তখন বলশেভিক বিপ্লব তারা করলেন 17 সালে, যেটা অক্টোবর বিপ্লব। তো সমাজতান্ত্রিক আদর্শ তখন সারা পৃথিবীময় একটা সমাজতান্ত্রিক আন্দোলন, একটা কমিউনিস্ট রেভলিউশন মুভমেন্ট যাকে বলা হয়, কমিউনিস্ট মুভমেন্ট, একটা সমাজতান্ত্রিক আন্দোলন সারা দুনিয়া জোড়া তখন বিস্তার লাভ করা। ওইদিকে পূর্ব ইউরোপ, এদিকে এশিয়া, এদিকে মুসলিম বেল্ট, এদিকে পুরো এশিয়া, প্রায় সমাজতন্ত্রের ঢেউ সমস্ত ঘরে ঘরে প্রবেশ করা শুরু করলো। মুক্তি পাওয়া গেল। মানুষের ভাবখানা এমন যে পুঁজিবাদী গণতন্ত্রের সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্তি পাওয়া গেল, প্রতিবাদের একটা ভাষা পাওয়া গেল। ওইদিকে ব্রিটিশ সাম্রাজ্য, কথা আছে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয় না, আমরা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে। ওদিকে ফরাসি সাম্রাজ্য, লাতিন আমেরিকা পুরা, পেরু, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, বলিভিয়া, আজকের হলো ব্রাজিল, এগুলি সমস্ত সাম্রাজ্যবাদের আন্ডারে একেবারে শোষিত, নিষ্পেষিত, নির্যাতিত তারা হচ্ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে। আজকের ইউরোপ কেন এত অট্টালিকার মধ্যে বসে আছে, কেন এত সম্পত্তির পাহাড়ের উপর বসে আছে? এ প্রশ্নের উত্তর সহজ। তারা সমস্ত দুনিয়ার সম্পত্তি তারা লুণ্ঠন করে নিয়ে ইউরোপে জমা করেছে। একদম সোজা বাংলা কথা। ফরাসি সাম্রাজ্য, আপনার ওই স্প্যানিশ সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, এই সমস্ত, এই যে উত্তর আফ্রিকা, পুরো আফ্রিকা প্রায়, যে দেশে হীরা হতো, হীরার খনি, সে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছে, এখনও মারা যাচ্ছে, অথচ তাদের পায়ের নিচে হীরা। পুরো মধ্যপ্রাচ্য তারা টুকরো টুকরো করে দিয়েছে। এই ফ্রান্স আর ব্রিটেন মিলে আপনার বিখ্যাত সেই সাইকস-পাইকট চুক্তি, যারা জানেন সাইকস-পাইকট চুক্তি সম্পর্কে আমাকে বলতে হবে না, এক আরবকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এটা প্রথম বিশ্বযুদ্ধের পরের ঘটনা। তো সমাজতন্ত্রের কিন্তু এখানে দুইটা ধারা। একটা হচ্ছে মাও সেতুংরা যখন বিপ্লব করলেন চীনা ধাঁচের সমাজতন্ত্র, আর হচ্ছে অক্টোবর বিপ্লব যখন লেনিনরা করলেন তখন রাশিয়া অর্থাৎ সোভিয়েত ধাঁচের সমাজতন্ত্র। এই দুইটা ধাঁচের সমাজতন্ত্রের আদর্শিক দিক থেকেও যারা সমাজতন্ত্র গ্রহণ করেছেন, আমাদের ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশে, ইন্ডিয়া বলতে সাবকন্টিনেন্ট এই এলাকায় বলেন, আপনার হলো পূর্ব এশিয়ার দেশগুলিতে বলেন, ইন্দো চীন এলাকাগুলিতে বলেন, চীনে, বিভিন্ন দেশে এবং ইউরোপে বিভিন্ন জায়গায়, এবং সিরিয়া, ইরাক, ইরান, এসব দেশগুলিতে, আফগানিস্তান, সেখানেও সমাজতান্ত্রিক আদর্শের মধ্যে এই দুইটা ধারা, একটা চীনাপন্থী, একটা হচ্ছে আপনার রাশিয়া মস্কোপন্থী, পিকিংপন্থী বা বেইজিংপন্থী, পিকিংপন্থী আগে বলা হতো। ভিয়েতনামের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যবাদীদের আক্রোশের শিকার হয়েছে, তাদের দ্বারা প্রধানত ছিল, তাদের দ্বারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা উন্নতি করতে পারে নাই এই ভিয়েতনাম। অথচ কি সুন্দর একটা রাষ্ট্র ছিল ভিয়েতনাম। সেই যে মঙ্গোলিয়ানরা অ্যাটাক করলো, মঙ্গোলিয়ানরা কিন্তু পারে নাই। ভিয়েতনামের জনগণ যেমন পরিশ্রমী তেমন প্রতিবাদী, পারে নাই। এই কৃষক ভুকানাঙ্গা মানুষগুলির প্রতিরোধের মুখে মঙ্গোলিয়ানরা পুরো কবজা করতে পারে নাই।
শেষ পর্যন্ত ফরাসিরাও চেষ্টা করেছে, ফরাসিরাও কিন্তু প্রায় ১.৫ শতাব্দী তারা শোষণ কম করেনি। ফরাসিদের পরে সেখানে চীনও অ্যাটাক করেছে, কম করেনি, জাপানিরাও করেছে। শেষ পর্যন্ত দুটা ভাগ করেছে ভিয়েতনামকে, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। তো এই ভিয়েতনামের যেই পক্ষকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে একত্রীকরণের বিরুদ্ধে, ওরা একত্রিত হতে চায়নি। ওদের পলিসি আগের থেকে, ব্রিটিশের পলিসি ওই একই পলিসি, ওই বাপদাদা তো ওদের একই বাপদাদা, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, শোষণ করো, শাসন করো। হ্যাঁ, এক বাপের 10 সন্তানকে এক জায়গা থাকতে দিলে তো তারা থাকতে পারবে না। তখন তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ওখানে ওই একটা ভিয়েতনামকে ভেঙে 2 টুকরা করে, মানুষের ভাষা একরকম, কথা একরকম, চেহারা একরকম, খাদ্যাভ্যাস একরকম, সেই ভিয়েতনামকে ভেঙে 2 টুকরা করে দিয়েছে, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। তো শেষ পর্যন্ত আমেরিকা হামলা চালিয়ে লক্ষ লক্ষ, বলা চলে প্রায় 10 লক্ষ ভিয়েতনামি খুন করেছে, মানে এই যুদ্ধে নিহত হয়েছে। কিন্তু ভিয়েতনামের কমিউনিস্ট আদর্শ দ্বারা উদ্বুদ্ধ জনগণ হো চি মিনের নেতৃত্বে তারা এমন প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে, তারা কবরে বাস করেছে, কবরে বাস করেছে, ঘরবাড়ি নাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। নাপাম বোমের সেই হাজার হাজার শিশুর ক্ষত বিক্ষত জ্বলসে যাওয়া দেহ দুনিয়াময়, দুনিয়ার সাধারণ মানুষ সমর্থন দিয়েছে এবং আমেরিকাকে ঘৃণা করেছে, ধিক্কার জানিয়েছে, নিষ্ঠুর আচরণ করেছে ভিয়েতনামের জনগণের। কেন করেছে? শুধু অহংকার, সাম্রাজ্যবাদী নীতি, অহমিকা, ইবলিস যে কারণে করেছে, যে দাজ্জালীয় ক্ষমতার একটা অহেতুক অহমিকা। সে নাপাম বোমার আঘাত পুরা ভিয়েতনামের জনগণকে জ্বলে পুড়ে ছারখার করে দিয়েছে। শেষ পর্যন্ত 52,000 কি 56,000, 56,000 সৈন্য নিয়ে তৎকালীন এখনও সুপার পাওয়ার আমেরিকা, কারণ তারা ওই যে হিরোশিমা নাগাসাকিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অ্যাটম বোমা ফেলে তারা বিশ্বের মাস্তান হয়ে গিয়েছিল, কাজেই তারা তো সুপার পাওয়ার। তাদেরকে কে রুখায়? তারা যা খুশি করবে, এটা জায়েজ, এটা বৈধ, কে কথা বলবে? জাতিসংঘ তাদের কন্ট্রোলে, ভ্যাটো পাওয়ার তাদের, কাজেই তারা কিন্তু পারে নাই। ইতিহাসের শিক্ষা, দুঃখজনক কথা হলো ইতিহাসের ট্র্যাজেডি হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইতিহাসের ট্র্যাজেডি হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। 52,000 কি 55,000 সৈন্য হারিয়ে সাইগন থেকে, সেই বিখ্যাত সাইগনের দৃশ্য, বিল্ডিংয়ের উপরে গেরিলাদের আক্রমণের মুখে আমেরিকান অবশিষ্ট সৈন্যরা কিভাবে পালাবে, লাইন ধরে হেলিকপ্টারে উঠেছে, 10 জনের জায়গায় 50 জন উঠেছে, সেভাবে তারা পালিয়েছে, বিমানে করে তারা পালিয়েছে। কিন্তু সমস্ত অস্ত্রের প্রয়োগ ঘটিয়েছে, সমগ্র মারণাস্ত্রের প্রয়োগ ঘটিয়েছে, সমস্ত বিষাক্তের গ্যাস প্রয়োগ ঘটিয়েছে। অথচ এরাই কিন্তু সাদ্দাম হোসেনের ইরাককে ধ্বংস করে দিয়েছিল। এই আপনার হলো কেমিক্যাল উইপন্স আছে এই অজুহাতে, অথচ কেমিক্যাল উইপন্স তারা প্রয়োগ করেছে আপনার হলো এই ভিয়েতনামে। তো যাই হোক, আমি যেটা বললাম, বিপ্লব এমন একটা জিনিস, যারা বিপ্লব করতে আসে, যারা বিপ্লবের জন্য মাঠে নামে, তাদের পিছনে তাকায় না। তাদের স্ত্রী, পুত্র, বাড়ি, ঘর, খ্যাত, খামার, সহায় সম্বল, মান, সম্মান, ইজ্জত কি থাকবে কি থাকবে না, পায়ে স্যান্ডেল আছে কিনা নাই, দেখার বিষয় না। তারা জানে আমাদেরকে হয় মরবো নাইলে বাঁচবো, আমাদের অধিকারের জন্য, আমাদের লিবার্টির জন্য, আমাদের সম্মানের জন্য, আমাদের স্বাধীনতার জন্য আমাদেরকে এখন মরতে হবে। মানে আমরা বর্ডার লাইনে চলে এসেছি, আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এটাই হলো বিপ্লবীদের বৈশিষ্ট্য, তারা বিপ্লব করে। তো কাজেই সেদিন ভিয়েতনামের বিপ্লব হয়েছে, এর আদর্শকে তারা নিয়েছে সমাজতন্ত্রকে। আমি এ কথাটা এখানে বলতে চাচ্ছি, তালেবানদের প্রসঙ্গ বুঝতে হলে এটা বুঝবেন। আদর্শকে তারা নিয়েছে সমাজতন্ত্রকে। সেখানে কিন্তু সাধারণ জনগণ কিন্তু ইসলামের মাইন্ডেড ছিল না, যদিও কিছু কিছু মুসলিম, কিন্তু টোটাল জনগোষ্ঠী কিন্তু ইসলামের মাইন্ডেড ছিল না। বিদায় তারা আদর্শ নিয়েছে সমাজতন্ত্রকে, জনগণকে সমাজতন্ত্রের আদর্শ দ্বারা উদ্বুদ্ধ করেছে। এবার দেখুন ইরানের যে বিপ্লবটা হলো, ইরান, রেজা শাহ পাহলভি, তারই ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভি, একে রেজা শাহ, এরা কিন্তু এদের বংশগত পাহলভি একটা বংশের লকব বা উপাধি বলতে পারেন। আমি যদি বলি পারস্যদের রাজতন্ত্রের ইতিহাস প্রায় 2000 বছর। আজও তারা, আপনারা যারা বলেন তারা শিয়া মুসলমান, তারা যতটা না মুসলমানদের পরিচয় দিচ্ছে তার থেকে বেশি তারা পরিচয় দেয়, মাঝে মধ্যে তাদের প্রকাশ পায় তাদের অতীতের ইতিহাস। তারা 2000 বছর আগের সেই পারস্য সাম্রাজ্যের, ওই যে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যে পারস্য সাম্রাজ্যের, তখন দুটি সুপার পাওয়ারের মধ্যে একটা ছিল তারা। তো এই সর্বশেষ যখন খোমেনির আন্দোলনের মুখে, শিয়া অভ্যুত্থানের মুখে যখন পালিয়ে যায় সর্বশেষ পাহলভি যাকে বলা হয়, মানে এই রাজতন্ত্রের ধারাবাহিকতার সর্বশেষ কথিত সম্রাট, সেখানে কি হলো?
সেখানে কি ওটা ইসলামী বিপ্লব হয়েছে? হ্যাঁ, আমরা মনে করেছি যে ইসলাম বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। আমার মনে আছে আপনার হাশেমি রাফসানজানি তিনি বাংলাদেশ সফরে আসলেন, আমরা বাইতুল মোকাররমে গেলাম ওনার বক্তব্য শোনার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক তিনি, আমার এই মুহূর্তে নাম মনে নাই, উনি তখন ফার্সি থেকে আমাদেরকে বাংলায় শুনিয়ে দিচ্ছিলেন রাফসানজানির বক্তব্য। কী জ্বালাময়ী বক্তব্য আমেরিকার বিরুদ্ধে। তখন ইরানের একটা খেয়াল ছিল তাদের এই শিয়া বিপ্লবকে তারা সারা মুসলিম ওয়ার্ল্ডে তারা রপ্তানি করবে, অর্থাৎ বিপ্লব রপ্তানি করবে। অনেকটা এই প্যাটার্নটা অনেকটা কমিউনিস্ট প্যাটার্নের মতো, এটা অনেকটা লেলিনের ছিল। লেলিন যেটা অক্টোবর বিপ্লব করলেন, যে নেতৃত্ব লেলিনরা দিলেন, ঠিক সেম ছিল। তারা বলল যে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদী গণতন্ত্রের বিরুদ্ধে যদি মানুষের মুক্তি করতে হয় তাহলে এই সমাজতান্ত্রিক আদর্শ মানুষকে বুঝতে হবে, তাত্ত্বিকভাবে বুঝতে হবে এবং মানুষকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে। তখন তারা ওই বিপ্লব রপ্তানি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদের মেধা, শ্রম, মিডিয়া, এমনকি অস্ত্র দিয়ে তারা চেষ্টা করেছে ওয়ার্ল্ডে ওই সমাজতন্ত্রের রপ্তানি করতে, এবং তারা সেটা করতে পেরেছে অনেকখানি। ওই ইরানও কিন্তু সেম, সেখানে দীর্ঘদিন থেকে সাধারণ জনগণের উপর রাজতন্ত্রের একটা ব্যাপক প্রভাব চলছিল। এরই মধ্যে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যাপকভাবে ওই যে আধুনিক যন্ত্রপাতির উদ্ভাবন যখন হয়ে গেল, তখন ব্যাপকভাবে খনি অনুসন্ধান চলছিল। সেই খনি অনুসন্ধানের ধারাবাহিকতা ইরানের মাটির নিচে, ইরান কাস্পিয়ান সাগরের অর্থাৎ পারস্য উপসাগরের উপকূলে আমাদের ভারতবর্ষের সঙ্গে সংশ্লিষ্ট এমন একটা ভূখণ্ড, এটা ক্রমাগত এই দিক থেকে একটু ডালু হয়ে আসতেছে, উপর দিক থেকে আপনার মধ্য এশিয়া থেকে কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান, এখান থেকে শুরু হতে হতে ইরানটা অনেকটা এই ধরনের। তো তারা দেখলো যে এই ইরানের নিচে ব্যাপক তেল, অয়েল, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। তো এই তেলের খনি যখন আবিষ্কার শুরু হলো, একে 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 বিভিন্ন কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, ফ্রান্সের কোম্পানি আবিষ্কার করা শুরু করলো তেল ক্ষেত্র। এখন এই তেল ক্ষেত্র সাংঘাতিক রাজনীতির নতুন রাজনীতি শুরু হলো। তখন টানাটানি ব্রিটিশ আর ফ্রান্স এই ইরানের এই যে মেরুদণ্ডহীন, প্রায় জনবিচ্ছিন্ন, ভোগ বিলাসে লিপ্ত গুটি কয়েক শ্রেণীর স্বার্থ রক্ষাকারী সে পাহলবি রাজবংশের তারা চিন্তা ভাবনা করলো যে এইটা আমরা ভাগাভাগি করব, এটা ব্রিটিশকেও সুবিধা দিব। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA, ব্রিটিশ আর আমেরিকার, এখানে কিন্তু ব্রিটিশ আর আমেরিকা দুইটা কিন্তু সেখানে শুরু করলো। এরই মধ্যে এই ষড়যন্ত্র দেখে মুসাদ্দেক নামে ভদ্রলোক তিনি বিপ্লব শুরু করলেন। মুসাদ্দেক তিনি কিন্তু আমরা যতটুকু স্টাডি করে পেয়েছি, উনি কিন্তু বাম আদর্শে উদ্দীপ্ত বা উজ্জীবিত। তিনি কিন্তু বাম ঘরানার বা বাম আদর্শে, যদিও নাম কিন্তু মুসাদ্দেক বললেন যে না, তেল ক্ষেত্র ইরানিদের, পারস্যের, আমাদের সম্পদ, জাতীয়করণ করব আমরা, এটা নিয়ন্ত্রণ করব আমরা। মুসাদ্দেকের ব্যাপক সমর্থন দেওয়া হলো, মুসাদ্দেক তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু এটা সহ্য হলো না আমেরিকার আর ব্রিটেনের। তারা ষড়যন্ত্র করে বিপ্লব করলো সেনাবাহিনীর ভিতরে, মুসাদ্দেককে ক্ষমতাচ্যুত করলো অল্প কিছুদিনের মধ্যে। মুসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার পর আবার পাল্টা অভ্যুত্থান হলো। এর মধ্যে মোহাম্মদ শাহ পাহলভি পালিয়ে গেলেন। নির্বাসন দেওয়া হলো ইমাম খোমেনিকে। তিনি একটা ছোট্ট একটা ট্রাইবের ধর্মীয় ইমামতি বা একটা ধর্মীয় নেতৃত্ব দিয়েছিলেন বা দিতেন। উনি পালিয়ে গেলেন বিদেশে। এরই মধ্যে তিনি একটা আসলেন। তিনি সমাবেশের ডাক দেওয়া হলো, প্রায় 30 থেকে 40 লক্ষ লোক সমবেত হলো। সেখান থেকে শুরু করে 1979 সালে একটা বিপ্লব হয়ে গেল। পাহলবিরা পালিয়ে গেলেন বিদেশে। হ্যাঁ, শিয়া প্রভাবাধীন সরকার প্রতিষ্ঠিত হয়ে গেল। ওই নতুন যে জাতিসত্তা হলো, সেই জাতিসত্তার নেতা হয়ে গেলেন বা পিতা হয়ে গেলেন ইমাম খোমেনি। ওনার নামের শেষে লেখে রহমতুল্লাহ আলাইহি, ধর্মীয় ব্যাখ্যা। হ্যাঁ, সমাজতন্ত্রীরা অবশ্যই এগুলো রহমতুল্লাহ আলাইহি তাহলে লেখেন না, যেহেতু ইসলাম নাম দেওয়া হলো, ইসলাম বিপ্লব হলো। এই যে বিপ্লব হলো ইরানে, এটা কি ইসলামী বিপ্লব? সুন্নি বেল্ট টোটালি এটাকে পর্যবেক্ষণ করছিলেন। যদিও আমেরিকার বিরুদ্ধে হলো প্রায়, মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে, বা ব্রিটেনের বিরুদ্ধে হলো, বা তাবেদার সরকারের বিরুদ্ধে, গোলাম সরকারের বিরুদ্ধে, যাই বলুক না কেন, সেই হিসাবে সুন্নিরাও খুশি হলো। বাট শিয়া বিপ্লব হলো, সেই হিসেবে তারা বিপ্লবীদেরকে ওইভাবে নেননি। এটা ইসলামের বিজয় বলে মনে করেননি। তারা বলেছেন এটা শিয়া বিপ্লব, এটা কোনো ইসলামী বিপ্লব নয়, রাসূলুল্লাহর আদর্শ নয়।
এ তাদের শিয়া আদর্শ। আর শিয়ারা সুন্নির যে ধর্মীয় মতপার্থক্য মতবিরোধ সেগুলো সবারই জানা আছে, সেটা নিয়ে আমি যাচ্ছি না। তো কাজেই সেটাকে কি আমরা কি এই যে প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী বা তাবেদার সরকারের বিরুদ্ধে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ ইমাম খোমেনির নেতৃত্বে শিয়াদের যে বিপ্লবটা হলো, এটাকে কি আমরা ইসলামী বিপ্লব বলবো? এটা কি ইসলামের বিজয় হয়েছে? রাসূলুল্লাহর সেই মদিনার ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আমরা বলবো? কি বলেন আপনারা আশা করি এই কথার জবাব দেবেন, বা আপনারা সেটা মনে করবেন। জবাব দিবেন বলতে আমি তালেবানের বিপ্লবের সঙ্গে আমি তুলনা করবো, একটু পরে আসি। এবার আসুন, আমি চলে আসলাম তালেবানদের প্রসঙ্গে। এখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এর আগে আলেকজান্ডার চেষ্টা করেছে, আলেকজান্ডার দখল করেছে। তারপরে যে পারস্যরা এটা প্রায় কয়েক শতাব্দী তাদের কন্ট্রোলে রেখেছে আফগানিস্তান। তারও আগে আপনারা জানেন কান্দাহার, যারা মহাভারত সম্পর্কে জানেন, গান্ধারী একটা চরিত্র আছে মহাভারতে, সেই কান্দাহারের গান্ধারী এই ভারতের অন্তর্ভুক্ত সে আফগানিস্তান। তো কাজেই একসময় ছিল ভারতীয়দের আন্ডারে ছিল, এমনকি মুসলিমদের যাওয়ার আগ পর্যন্ত, সপ্তদশ শতাব্দীর আগ পর্যন্ত এটা বৌদ্ধদের আন্ডারে ছিল। বৌদ্ধ ধর্ম একটা আশ্চর্য ব্যাপার, এমনভাবে বৌদ্ধের আদর্শ সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায় ম্যাক্সিমাম আফগানের জনগণ বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, যে কোনো ধর্মই বলেন, আদর্শ বলেন, যখনই সরলতা হারায়, যখনই একটা বিশেষ শ্রেণীর কুক্ষিগত হয়ে যায়, যখন ধর্মান্ধ হয়ে যায় জনগোষ্ঠী, ধর্মের নামে শোষণ জুলুম চলতে থাকে, তখন আবার বিপ্লবের পটভূমি রচনা হয়ে যায়। ওই ব্যর্থতার গর্ভে আবার নতুন বিপ্লবের শিশু জন্ম নেওয়া শুরু হয়। এটা একটা বীজ বপন শুরু হয়। এটা বিপ্লবের একটা সাধারণ সূত্র। ধর্ম হোক আর সমাজতন্ত্র হোক আর গণতন্ত্র হোক আর পুঁজিবাদী আর অথবা সেকুলারিজম হোক আর অথবা সেই ইতালির মুসোলিনি এবং আপনার জার্মানির হিটলারের সেই নাজিজম হোক, নাজিবাদ হোক, যেই মতবাদই বলুন না কেন, যখনই কিছু শ্রেণীর স্বার্থের হাতিয়ারে পরিণত কুক্ষিগত হয়ে যায় আর অধিকাংশ জনগণ যখন বঞ্চিত হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, ওই মতবাদের নামে হোক আর ধর্মের নামে হোক, তখন সেটা মুখ থুবড়ে পড়ে, আর তখনই নতুন বিপ্লবের পটভূমি রচনা হয়, মানুষ মুক্তির সন্ধান করতে থাকে। তো ওই বৌদ্ধরা পুরো আফগানিস্তানের ব্যবসা বাণিজ্য, ধর্মীয় উপাসনালয়, সব জায়গায় বৌদ্ধদের প্রভাব। এরই মধ্যে বিপ্লব নবজাগরণ শুরু হয়ে গেল মদিনায়। 570 খ্রিস্টাব্দে বিপ্লবীর জন্ম, মহাবিপ্লবী, বিশ্বের ইতিহাসের সাংঘাতিক এক মহাবিপ্লবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার জন্ম 570। 610 সালে বিপ্লবের সূচনা করলেন, মন্ত্র ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবি, কারণ তিনি ঘোষণা করলেন আরবিতে। বিপ্লবের মন্ত্র হচ্ছে এইটা। আর আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নবুয়ত দিলেন, তিনি নবুয়ত পেলেন। তিনি একটা ঐশ্বরিক শক্তি বা আল্লাহর ওয়াহি, রিসালাত, আপনি যাই বলেন না কেন, কোরআনের ভাষায় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, পবিত্র কোরআনের ভাষ্য মোতাবেক, যে সমগ্র দ্বীনের উপরে বিজয়ী করার জন্য আমি আমার রাসূলকে হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছি। সেই হেদায়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে বিপ্লবের একটা মন্ত্র, একটা ডিক্লারেশন, একটা ঘোষণা। আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, মানব না। এই আরব সমাজে এই শুরু হলো বিপ্লব। সেই বিপ্লব করতে ওনার লেগেছে 23 বছর। স্বাভাবিকভাবে প্রথমে অন্যান্য বিপ্লবের বৈশিষ্ট্য যেমন, যিনি বিপ্লবের ঘোষণা দিবেন ওনার উপরে ওনাকে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, সে ধর্মীয় হতে পারে অথবা শাসক শ্রেণী হতে পারে, তারা ওনার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালালো। তাদের তৎকালীন মিডিয়া বলতে পারেন, তৎকালীন মিডিয়া কবিদেরকে লাগালো, তাদের ভাষ্যকারদেরকে লাগালো, তাদের বক্তাদেরকে লাগালো, তাদের সান্ডা পান্ডা গুন্ডাদেরকে লাগালো, হ্যাঁ, যে আল্লাহ রসুলের বিরুদ্ধে পাগল, গণক, কবি, জাদুকর, তার কথা শুনবে না, তিনি আমাদের সমাজ ধ্বংস করে দিবেন, আমাদের প্রচলিত ধর্ম বিশ্বাসকে তিনি নষ্ট করে দিবেন, তিনি হলেন ধর্মদ্রোহী, তিনি নাস্তিক, ইত্যাদি ইত্যাদি বহু কিছু ওনার বিরুদ্ধে শুরু করলো, অন্যান্য বিপ্লবীদের বেলায় যা হয়। কিন্তু 23 বছরের সেই বিপ্লবের ফলে কি হলো? এর মধ্যে যুদ্ধ হলো, প্রায় 78টা যুদ্ধ হলো। যুদ্ধে প্রচুর রক্ত ঝরল, ওনার শত শত সাহাবী শহীদ হলেন। ওনার প্রতিপক্ষ যারা কাফের, মুশরিক, মুনাফেক, মুরতাদ, যাই বলেন, তারাও হাজারে হাজারে তারা নিহত হলো, জাহান্নামে গেল। কিন্তু ফলটা কি হলো? পুরো 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা, মানে জাজিরাতুল আরব যাকে বলা হয়, অর্থাৎ আপনার এদিকে লোহিত সাগর, এদিকে অ্যাডেন বন্দর, আর এদিকে ভূমধ্য সাগর, এদিকে হলো এজিয়ান সাগর, মানে মধ্যখানে এই ভূখণ্ডটা,
এই ভূখণ্ডটায় জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ, আরব পেনিনসুলা একে বলা হয়, এই অংশটুকুতে বিপ্লব সৃষ্টি হয়ে গেল। সেই বিপ্লবের ফলটা কি হলো? কি হলো? পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতি, তারা ট্রাইবাল সিস্টেম তাদের জানা, আপনারা জানেন, তারা পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, তারা এক ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলল, হ্যাঁ, আন্ডার ওয়ান আমব্রেলা যাকে বলা হয়। একটা ছাতার নিচে তারা আসলো, লা ইলাহা ইল্লাল্লাহর মন্ত্রে। নারীদের কোনো সম্মান ছিল না, জীবন্ত মেয়ে মানুষ কবর দিত, সেখানে নারীরা যুদ্ধের ময়দানে চলে গেল। রাসূল তাদেরকে জুমার নামাজে নিয়ে গেলেন, হজের ময়দানে, ঈদের নামাজে, ঈদের মাঠে, বাজার ব্যবস্থাপনায়, হাসপাতাল কন্ট্রোলে, চিকিৎসা, সকল ক্ষেত্রে নারীদের স্বাধীনতা নারীরা পেয়ে গেলেন শালীনতার সঙ্গে। তারপরে কি ঘরে ঘরে ছিল মাদক, মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, মাদকতা চলে গেল, মানুষ সুস্থ হয়ে গেল, মাদক নির্মূল করলেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। কোনো ন্যায় বিচার ছিল না, দুর্বলের উপর আইনের খড়গ চালানো হতো, আর ধনীরা আইনের মার পেছে পার পেয়ে যেত, সুবিধাভোগীরা টাকা পয়সা বা প্রভাব খাটিয়ে। রাসূল এসে এটা চিরতরে বন্ধ করে দিলেন। দাসত্ব ব্যবস্থা বন্ধ হয়ে গেল, পায়ে বেড়ি কোমরে শিকল দিয়ে মানুষদেরকে বাজার থেকে গরুর বকরির মতো কিনে আনত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসত্বের সমস্ত শিকল কেটে দিলেন, মানুষ মুক্ত হয়ে গেল। বেলালের মতো লোক, কৃতদাস বেলাল, অর্ধলঙ্গ বেলাল, তিনি কাবার উপরে উঠলেন। কোন কাবা? পুরো আরববাসী যে জায়গাকে সম্মান করতো, যাকে সামনে রেখে শ্রদ্ধা করে, সিজদা করে, সেই কাবা, আল্লাহর ঘর, খানায় কাবা, বাইতুল্লাহ, সে কাবার উপরে উঠালেন বেলালকে, বললেন বেলাল আজান দাও। তো এমন একটি পরিস্থিতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব করলেন আরবে। সেই বিপ্লবের ঢেউ সমস্ত পারস্যকে আপ্লুত করলো, ওদিকে উত্তর আফ্রিকা পর্যন্ত চলে গেল, এদিকে এই আফগানিস্তান ঢুকলো। কিন্তু আরবরা যখন ইসলাম নিয়ে আফগানিস্তান ঢুকলেন, তারা বেশ ইসলামের ন্যায় বিচার, শাসন, অর্থনৈতিক ব্যবস্থা তারা প্রবর্তন করলেন, শান্তি প্রতিষ্ঠা করলেন, কিন্তু তারা বেশি দিন থাকতে পারলেন না। তো শেষ পর্যন্ত আরও কয়েক শতাব্দী পরে গজনীর সুলতান মাহমুদ তিনি সেখানে প্রভাব বিস্তার করলেন। তা এইভাবে হতে 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 অনেক সময় চলে গেল। আমি আর সেদিকে যাচ্ছি না। এখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের সমস্ত ভারত দখল করলো। ওইদিকে কিন্তু রাশিয়ার জার, রাশিয়া, এদিকে কিন্তু আফগানিস্তান এমন একটা প্রাকৃতিক এলাকা, এমন একটা মানে ভূরাজনৈতিক এমন একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে কিন্তু কোনো সমুদ্র বন্দর নাই, কোনো সামুদ্রিক এলাকা এখানে কিন্তু নাই, অর্থাৎ কোনো সমুদ্রের কোনো সম্পৃক্ততা নেই। সেখানে পাহাড়গুলির গড় উচ্চতা প্রায় 1250 ফিট উপরে, অনেক উঁচা উঁচা, এত দুর্গম এই আফগানিস্তান। এখন না, তো সৃষ্টি শুরু থেকেই হয়তো এটা আছে, আল্লাহ এই জায়গাটা ঠিক করেছে। সে মানুষগুলি অত্যন্ত পরিশ্রমী, খুবই পরিশ্রমী, এবং এমন একটা মানুষের পোশাক আশাক, ধ্যান ধারণা, মানুষের বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত। সেখানে আমরা খোঁজখবর নিয়ে যতটুকু জানলাম বা বুঝলাম, এমন এমন জাতিগোষ্ঠীও নাকি আছে এখন পর্যন্ত সারা দুনিয়ার, সভ্য দুনিয়ার কোনো খোঁজখবরই রাখেন না, জানেনও না দুনিয়া কেমনে চলে। সেখানে এমন এমন জাতিগোষ্ঠী আছে। এর মধ্যে প্রধান প্রধান যে জাতিগোষ্ঠীগুলি আফগানিস্তানে আগে থেকেই আছে, যেমন জাতিতে পশতুন, এনারা প্রভাবশালী। পশতুনরা সাধারণত রাজনীতি বা যুদ্ধবিদ্যায় পারদর্শী। এনারা কিন্তু ব্যবসা বাণিজ্য খুব একটা পারদর্শী না, আগে থেকেই যুদ্ধ রাজনীতি ইত্যাদি পশতুনরা আছে। তাজিকরা আছে, উজবেকরা আছে, কাজাকরা, এরপরে আছে আরও প্রভাবাধীন কিছু আছে আপনার তাতাররা, এর মধ্যে আমরা আছে কাল্লানি, এই আফগানিস্তানে যে কাল্লানি থেকে কার্রানি থেকে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্ডিত পূর্বপুরুষ, সুলতান দাউদ খান কার্রানি, সুলতান সুলাইমান খান কার্রানি, সুলতান তাজ খান কার্রানি, যেটা কাল্লান, আজকে কিছু অংশ পাকিস্তানে, কিছু অংশ আফগানিস্তানে পড়েছে। সে কাল্লান এলাকা এখনও আছে, অত্যন্ত দুর্গম এলাকা। এই মানুষগুলি খুবই পরিশ্রমী, এই ধরনের জাতিগোষ্ঠীগুলি আছে। তবে পশতুন যারা তাজিকরা ব্যবসা বাণিজ্য, আর পশতুনরা পশতু ভাষা যে কথা বলে, তারা রাজনীতি এবং যুদ্ধবিদ্যা তারা পারদর্শী। তাদের বংশ পরম্পরা যুদ্ধ করে। এমনও আমি শুনেছি একজন আফগানির কাছে, তাদের বাচ্চা হলে পরে, যেমন আমরা বাচ্চা হলে কি করি, কানে আজান দিই, তাই না? তাদের বাচ্চা হলে তারা আগে ওই দাইয়ের কাছ থেকে এনে দাদা, মামা, চাচা সবাই মিলে উঠানে বসে কয়েক রাউন্ড আকাশের দিকে ফায়ারিং করবে, ধিন বলবে, বাচ্চার বুক শক্ত হবে। এই হচ্ছে ওদের জীবনধারা, এবং খুব শক্ত ওই মানুষগুলি। এই শতাব্দীর শুরু থেকে আমানুল্লাহ খান যুদ্ধ করলেন ব্রিটিশদের বিরুদ্ধে, অ্যাংলো আফগান যে দ্বিতীয় যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধের ফলে আমানুল্লাহ খান তিনি বাদশাহ হয়ে গেলেন। কিন্তু যুদ্ধগুলা বাদালো, কিন্তু ব্রিটিশরা চাইছিল ব্যাপক
আফগানিস্তান দখল করতে। কারণ আফগানিস্তান এমন একটি জায়গা, ওয়াচ টাওয়ারের মতো চতুর্দিকে খেয়াল রাখা যায়। এদিকে এশিয়া, এশিয়ার ওই প্রান্ত আরব অংশ, এদিকে এই আমাদের অংশ, চীন পর্যন্ত, চীনকে পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাবে এখান থেকে, পুরো ভারতবর্ষ। আবার রাশিয়ার জন্য এটা মহা গুরুত্বপূর্ণ। রাশিয়া এদিকের পরিস্থিতি কন্ট্রোল করার জন্য তাদের আফগানিস্তান লাগে। আবার পারস্য সাম্রাজ্যের জন্য অর্থাৎ ইরানিদের জন্য আফগানিস্তান খুব গুরুত্বপূর্ণ। তারা ওইদিকে ইউরোপ এবং ওইদিকে চীন এবং এই ভারতবর্ষ আসতে তাদের আফগানিস্তান লাগে। আরবদের জন্য আফগানিস্তান খুব গুরুত্বপূর্ণ। কাজেই পারস্য সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, এদিকে রাশিয়ান সাম্রাজ্য, এই সাম্রাজ্যবাদের জন্য একেবারে মানে আফগানিস্তান গুরুত্বপূর্ণ জায়গা। সব সময় এর গুরুত্ব, এটা জিও পলিটিক্যাল যে ইম্পর্টেন্স, এটা সব সময় ছিল। এটাও একটা সংঘাত সংঘর্ষের এটা একটা কারণ। ফলে দাবার গুটি তারা সব সময় হয়েছে। তো ব্রিটিশরা কিন্তু কবজা করতে পারেনি। এই আফগানদের প্রতিরোধের মুখে ব্রিটিশরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, দুর্ধর্ষ ব্রিটিশ বাহিনী। তো এখন তালেবানদেরকে উত্থান কোত্থেকে হলো? তালেবানদের উত্থান কীভাবে? তালেবানরা তো ছিল না, তালেবান শব্দের স্টুডেন্ট, এটা পশতু ভাষা থেকে, এটা উর্দু থেকেও আসে, হ্যাঁ, আরবিতেও আছে, তালাবু এলমে, এলেম যারা হাসিলকারী। তো কাজেই এখানে তালেবান মানে হলো স্টুডেন্ট। এই স্টুডেন্টরা কারা? এরা কোত্থেকে আসলে? আজকে তাদের উত্থানের ফলে, তাদের ক্ষমতা গ্রহণের ফলে কেউ আশঙ্কা করছেন যে দুনিয়াতে সন্ত্রাসবাদের বিস্তার ঘটবে, ধর্মান্ধতার বীজ ঘটবে, ধর্মান্ধতার প্রসার ঘটবে। আমি বলবো এটা একটা বিপ্লবী আন্দোলনের, একটা সশস্ত্র সংগ্রামের, একটা বঞ্চিত অসহায় মানুষের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতার একটা পর্যায়। এটা একটা পর্যায়, এখনও কিন্তু সীমানা রেখা টানা হয়নি, কেউ বলতে পারবে না। তা আমি যেটা বললাম যে সেখানে ক্ষমতায় আসার পরে এরই মধ্যে রাশিয়ার সমাজতান্ত্রিক আদর্শ আফগানিস্তানে প্রবেশ করলো। ফলে চিরাচরিত যে মুসলিম বা ইসলামিক ধ্যান ধারণা, একটা কথা বলতে হবে, এখানে কিন্তু আফগানরা আমাদের বাংলাদেশের মতো না। আফগানরা 2-1% মানে কিছু অংশ বাদে প্রায় 100%, আমি বলবো প্রায় 100% জনগণের প্রায় 100% মুসলমান। এর মধ্যে ম্যাক্সিমাম হলো সুন্নি মতাদর্শী মুসলমান। এরই মধ্যে মাদ্রাসা যে শিক্ষা ব্যবস্থাটা হলো পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলিতে বা আরও পরে কাবুল, কান্দাহার, জালালাবাদ, সেই মাদ্রাসাগুলি হলো আমাদের ভারতের দেওবন্দের আদর্শিত, মানে সেই আদর্শের ধারাবাহিকতা সে মাদ্রাসা। তো এখানে আলোচনা করতে গেলে অনেক কিছু আসে। আমার বলার কথা কিন্তু এটা কি ইসলামী বিপ্লব? এখানে কি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? আমার কথা হচ্ছে এখানে। তো যাই হোক, এখন কি হলো যে সেখানে আপনার যখন শুরু হয়ে গেল, ক্ষমতায় আসলেন, কিন্তু তিনিও ওই আলেমদের সন্তোষ রক্ষা করতে পারলেন না। ব্যাপকভাবে আলেমরা মানে গোড়াপন্থী যাদেরকে বলা হয়, আমানুল্লাহ খান, তিনি কিছু কিছু সংস্কার কার্যক্রমে হাত দিলেন, কিন্তু তারা মানল না। ফলে ব্যাপক বিদ্রোহ হলো, বিক্ষোভ হলো, বিক্ষোভের মুখে তিনি পালিয়ে গেলেন। শুরু হলো এবার রাশিয়ার হস্তক্ষেপ। এই যে রাশিয়ার হস্তক্ষেপ, এরই মধ্যে আমানুল্লাহ খান চলে যাওয়ার পরে তারে আরেক আত্মীয় ক্ষমতা আসলেন, তিনিও তাকে হত্যা করা হলো। তারপরে জহির শাহ ক্ষমতা আসলেন, জহির শাহ থাকতে পারলেন না। এইভাবে কিন্তু বিক্ষোভ পাল্টা বিক্ষোভ, বিদ্রোহ পাল্টা বিদ্রোহ আফগানিস্তানে চলল। কাউকে প্রমোট করছে রাশিয়া সমাজতান্ত্রিকরা, কাউকে প্রমোট করছে ব্রিটিশ আমেরিকান ইঙ্গো মার্কিন জোট। এরই মধ্যে ঘটনা ঘটলো, বিরাট একটা ঘটনা, তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিরাট একটা ঘটনা, যেখানে প্রায় দুইটা বিশ্বযুদ্ধ মিলে 13 কোটি বনি আদম খুন হলো, হাজার হাজার শহর বন্দর নগর ধ্বংস হয়ে গেল, ট্রিলিয়ন অর্থ ব্যয় হলো, কয়েকটা সাম্রাজ্য তছনছ হয়ে গেল। যেমন আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে শেষ হয়ে গেল উসমানীয় খেলাফত, উসমানীয় সাম্রাজ্য শেষ, অস্ট্রিয়া হাঙ্গেরীয় রাজ্য শেষ। প্রথম বিশ্বযুদ্ধের পরে থেকে আপনার জার সাম্রাজ্য শেষ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ সাম্রাজ্য সংকুচিত হতে হতে ব্রিটেনে গিয়ে তারা জায়গা করলো। ওই যে ব্রিটেন, আয়ারল্যান্ড আর হলো স্কটল্যান্ড, এই পর্যন্ত গেল। অথচ এক সময় সূর্য অস্তমিত হতো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল। আচ্ছা, এরই মধ্যে আফগানিস্তানে এই ক্ষমতার দখল পাল্টা দখল, এই আজকে একজন বাদশাহ হন, কালকে আরেকজন, এইভাবে হচ্ছে। এরই মধ্যে আস্তে আস্তে আপনার রাশিয়া কী করলো, সিদ্ধান্ত নিল। তখন প্রেসিডেন্ট ব্রেজনেভ এমন একজন রাশিয়ার প্রেসিডেন্ট, সোভিয়েত ইউনিয়নের, তিনি এমন একজন কট্টর প্রেসিডেন্ট ছিলেন। তিনি চাইতেন যে সমাজতান্ত্রিক আদর্শ যেন দুনিয়া আমার বিস্তার লাভ করুক। বারবাক্কার মাল ক্ষমতায় আসলেন, তারা
এই যে কথাটা বলা হয় আজ্ঞাবহ, আজ্ঞাবহ, আরে আজ্ঞাবহ কার না? বারবাক কারমাল ছিলেন রাশিয়ার আজ্ঞাবহ। আর আশরাফ গনি সাহেব যে পালিয়ে গেলেন, ওনাকে বলা হচ্ছে আমেরিকার দালাল। তো বারবাক কারমাল ছিল রাশিয়ার দালাল। 79 সালে যখন শুরু হলো রাশিয়ার ইনভেশন, দখল পুরা আফগানিস্তানে কি করেছে রাশিয়া? হাজার হাজার গ্রাম ধ্বংস করে দিয়েছে, শহর ধ্বংস করে দিয়েছে, বহু বাঁধ ধ্বংস করে দিয়েছে, বহু সেচ কার্য ধ্বংস। এগুলো ইতিহাস তো অনেকে জানে না, প্রসারিত হয়েছে খুব কম। ধ্বংস করে দিয়েছে, মানুষ না খেয়ে মারা গিয়েছে কত মানুষ। শুধু মতবাদ, সমাজতন্ত্র, আজ্ঞাবহ সরকার শুধু মানুষ না মাটি চাই এমন কথাও বলেছে, মানুষ না মাটি চাই, কিন্তু টিকতে পারে নাই। এইবার ওই ধর্ম ইসলাম বিকৃত হলেও, আকিদা ভুল হলেও ইসলামে বিশ্বাস করে, তাদের পাগড়ি, তাদের লেবাস, তাদের দাড়ি অনেকটা আরবদের মতো, সেটা তারা একত্রিত হয়েছে, ইসলামকে তারা সামনে এনেছে। ইসলামকে সামনে আনার জন্য এটার নাম বলতে পারেন স্বাধীনতা যুদ্ধ। ওনারা তো নাম দিয়েছেন ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র, ইসলামিক স্টেট আফগানিস্তান, আফগান ইসলামিক স্টেট, এরকম নাম দিয়েছেন। এখন যেটা আমিরাত, আমিরাত আফগানিস্তান আমিরাত, তখন কিন্তু ইসলামিক স্টেট ছিল। যে বাহিনীটা তৈরি করা হলো সে বাহিনীতে মুজাহিদিন বাহিনী। সেই মুজাহিদিন বাহিনী আমরা তখন এরই মধ্যে ধারাবাহিকতা চলে আসলো। তখন আমরা স্কুল কলেজে পড়ি, যুদ্ধগুলির আমরা রেগুলার বিবিসি শুনি, আমরা রেগুলার দয়েৎ সেবেলে শুনি, আমরা রেগুলার আপনার সিনহুয়া বা আপনার ইরনা এইসব সংবাদ সংস্থাগুলা তেহরান থেকে এই সংবাদগুলি আমরা শুনি। সে আহমদ শাহ মাসুদ, বিখ্যাত দুর্ধর্ষ যোদ্ধা, ওনার গল্প শুনি, একদম তাড়িয়ে দিয়েছে রাশিয়ানদেরকে। বোরহানুদ্দিন রব্বানি হিজবুল ইসলামী দলের 80টা মুসলমান দল হয়েছে, আলেমদের দল 80টা দল কেন হলো? এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক কিতাবের। যাই হোক, 80টা দলের সমন্বয়ে একটা জোট তারা করলেন, মুজাহিদিন বাহিনী। সেই মুজাহিদিন বাহিনীর আক্রমণে সেই মুজাহিদিন বাহিনীকে অস্ত্র, অর্থ, গোয়েন্দা তথ্য, স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র বা স্টিঞ্জার সব সরবরাহ করেছে কে? আমেরিকা। আমেরিকা কেন করলো? আমেরিকা করেছে কিন্তু পাকিস্তানদের মাধ্যমে, পাকিস্তানের আইএসআই এর মাধ্যমে। আমেরিকা আর পাকিস্তান সরাসরি হস্তক্ষেপ করেছে। এতদিন তারা এটা ছায়া যুদ্ধ করেছে, প্রক্সি, এরা বলা হয় প্রক্সি ওয়ার। তারা ওই দুইটা শক্তি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক আর আমেরিকার নেতৃত্বে হলো পুঁজিবাদী গণতান্ত্রিক ব্লক। এই দুইটা ব্লকে পুরো বিশ্বটাকে বিভক্ত করে দিয়েছে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা সিদ্ধান্ত নিয়েছে সরাসরি তারা ওয়ারে যাবে না, কিন্তু ছায়া যুদ্ধ করবে, পিছন থেকে অর্থ দেবে, সমর্থন দেবে, গোয়েন্দা তথ্য দিবে, প্রোপাগান্ডা চালাবে, তাদের মদত পুষ্ট, তাদের সমর্থিত, তাদের সাপোর্টেড যে গভর্নমেন্ট তাকে তারা সহযোগিতা করবে। এটা করতে গিয়ে বহু রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে। এই খুনের জন্য দায়ী এই সাম্রাজ্যবাদী এই শক্তিগুলি। যাই হোক, আফগানিস্তানে এই মুজাহিদিনদের রক্তের বিনিময়ে, কোরবানির বিনিময়ে, ত্যাগের বিনিময়ে 10 বছরের মাথায় পুরো সোভিয়েত ইউনিয়ন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লক্ষ লক্ষ আফগানিস্তানের নারী পুরুষ শেষ হয়ে গেছে যুদ্ধে। এখন যুদ্ধ তো হয়ে গেল, সর্বশেষ সৈন্যটা যখন রাশিয়া চলে গেল, কিন্তু আফগানিস্তান কে চালাবে? বিরাট প্রশ্ন এখানে এসেছে, আফগানিস্তান কে চালাবে? বিপ্লব তো হয়ে গেল, বিদ্রোহ তো হয়ে গেল, দখলদার বাহিনী, পরাশক্তি অথবা বিদেশের বাহিনী তারা চলে গেল। এই মুজাহিদিনদেরকে কিন্তু অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে কিন্তু আমি বললাম আমেরিকা আর হলো পাকিস্তান মিলে। আর প্রোপাগান্ডায় অংশগ্রহণ করেছে সৌদি আরব সহ সবাই। সেখানে ইসলামের জন্য যুদ্ধ, আল্লাহর জন্য লড়াই। রাশিয়ানরা হলো কাফের, নাস্তিক। আফগানিস্তানে আল্লাহকে দেখেছি সরাসরি, আল্লাহর ফেরেশতারা নেমে এসেছে পাহাড়ের উপরে, লম্বা লম্বা, এখানে মালায়েকরা এসেছে সাদা কুত্তা গায়ে। এ ধরনের বহু বই পুস্তক কিন্তু আমাদের দেশের স্টুডেন্টদেরকে পড়ানো হয়েছে। তখন আমাদের যারা ওয়াজ করতেন তারা ওয়াজ করে করে গণতন্ত্রের বিরুদ্ধে একটা কথাও বলেন নাই। আমাদের বড় বড় ওয়াইজিয়ান যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হতেন, মিছিল দিত, তারা এই সমাজতন্ত্রের বিরুদ্ধে ওয়াজ করতেন। ধর্মীয় একটা আবেগ, একটা উদ্দীপনা, একটা মোটিভেশনাল স্পিচ তারা দিয়েছেন, মানে ওয়াজ আর কি, আমাদের দেশে বলে ওয়াজ, তারা দিয়েছেন। সেই ওয়াজে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ উজ্জীবিত হয়ে, উদ্দীপ্ত হয়ে, অনুপ্রাণিত হয়ে আল্লাহকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য, ইসলামের খেদমত করার জন্য, জেহাদ করার জন্য তারা আফগানিস্তান ছুটে গিয়েছে। এবং বিমানবন্দরে, ঢাকা বিমান, তখন কিন্তু আমাদের দেশের সামরিক সরকার এরশাদ, তিনিও কিন্তু অনেকটা পরোক্ষভাবে আমি বলবো এগুলার সমর্থন না দিলে তো আর বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে সমর্থন দেওয়া হতো। তারা গিয়েছেন,
কারণ আমি একটু পরে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা একটু পরে যাচ্ছি। মুজাহিদিনরা রাশিয়ানদেরকে তাড়িয়ে দিল, অর্থাৎ আমি বলবো এই যুদ্ধে আপাতত তখন বিজয় লাভ করেছে আমেরিকার এবং ব্রিটেন সহ তাদের পুঁজিবাদী গণতান্ত্রিক ব্লক। এইবার মুজাহিদিন বাহিনী শুরু করলেন ক্ষমতা, কে প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে। আমরা তখন অলরেডি সচেতন, আমরা তখন কলেজে পড়ি, খবরগুলি দেখি। আজকে হন গুলবুদ্দিন হেকমতিয়ার, কালকে হন আহমেদ শাহ মাসুদ, ওদিকে হন বুরহানুদ্দিন রব্বানী। একটা পর্যায়ে বুরহানুদ্দিন রব্বানী আর গুলবুদ্দিন হেকমতিয়ার সে বাহিনীর মুখে মুখে। কয়েকদিন আগে ওনারা দুজন বসে, কেউ প্রেসিডেন্ট কেউ প্রধানমন্ত্রী, মানি না আমি হব প্রেসিডেন্ট, আমার শক্তি বেশি, আমার গোত্র বেশি। কোথায় এখানে ইসলাম, কোথায় ইসলামের ন্যায় বিচার, কোথায় ইসলামের সাম্য? ফলে যে সমস্ত মুজাহিদিন বাহিনী তাদের সঙ্গে ইসলামের জন্য 80টা কিন্তু দল, 80টা দল প্রায় একজোট হয়ে মুজাহিদিন বাহিনী হলো, এদের নাম মুজাহিদিন বাহিনী। আমি পরিষ্কার বলবো, ওটা ইসলামের জন্য লড়াই ছিল না, ওটা আল্লাহ রসুলের ইসলাম ছিল না। আমি সেটা পরে আসতেছি। আমার এই কথা তো বলার সাথে সাথে এবার শুরু হবে আমাকে গালি, আমাকে কাফের, মুরতাদ, ইসলামের শত্রু, দালাল তোরও খবর আছে, এই ধরনের পরিভাষা বলা শুরু করবেন, আমি জানি। কিন্তু নির্মোহ দৃষ্টিতে, নিরপেক্ষ দৃষ্টিতে যদি ইতিহাসকে মূল্যায়ন করতে ব্যর্থ হন, যদি স্বাভাবিক প্রাকৃতিক উপায়ে যদি ব্যাখ্যা করতে ব্যর্থ হন, অন্ধ আবেগে যদি প্রভাবিত হন, তাহলে আমি বলবো কাঙ্ক্ষিত গন্তব্যে জীবনেও পৌঁছতে পারবেন না। আসেন নিরপেক্ষ জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলেন। গুলবুদ্দিন হেকমতিয়াররা, বুরহানুদ্দিন রব্বানীরা, ওনাদের দাঁড়িয়ে কম আসিল, ওনারা পাগড়ি কম আসিল, সেম, কোনো পার্থক্য নাই। তালেবানদের আর ওনাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারাও তো করছেন ইসলামী রাষ্ট্র, ওটার নামও দিয়েছেন ইসলামী রাষ্ট্র। আর এনারা করছেন আমিরাত, তারাও তো শরিয়া কথা বলেছিলেন। তাই কাজেই সমাজতান্ত্রিক দ্বন্দ্ব আর হলো ইসলামের আদর্শ, এই দুইয়ের দ্বন্দ্বে আফগানিস্তান আজকের গণকবর। জোর করে কোনো মানুষের উপরে, কোনো জনগোষ্ঠীর উপরে তাদের বিশ্বাস পরিবর্তন করা যায় না। তাদের সংস্কৃতি, চিন্তা ভাবনার পরিবর্তে কোনো জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না, সেটা পাল্টা প্রতিক্রিয়া হবে, এটা স্বাভাবিক কথা। এই জন্য ইসলামের একটা নীতি, লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো জবরদস্তি নাই। রাসূল বলেছেন বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করে অতীতের উম্মাহ ধ্বংস হয়ে গিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ তরুণীর প্রাণের বিনিময়ে আফগানিস্তানের স্বাধীনতা হলো, রাশিয়ানরা চলে গেল, কিন্তু আসলে স্বাধীন হয়েছে? হয়নি। সেই সাম্রাজ্যবাদী শক্তির ক্রীড়নকে তারা পরিণত হয়েছে। শুরু করলো কামড়াকামড়ি, মারামারি, মুজাহিদ বাহিনী এক দল আরেক দলকে। আচ্ছা, এরই মধ্যে আফগানিস্তানের জনগণের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠল, দ্রব্যমূল্যের দাম প্রচুর বেড়ে গেল, যাতায়াত ব্যবস্থা ধ্বংস হয়ে গেল। এতদিন যুদ্ধের পরে যেগুলো রাশিয়ানরা ধ্বংস করেছে, মুজাহিদিনরাও আবার পাল্টা রাশিয়ানদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, মানে সশস্ত্র যুদ্ধ করতে গিয়ে বহু স্কুল কলেজ তারা উড়ে দিয়েছে, বহু ক্লাব ধ্বংস করে দিয়েছে, বহু শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, যেখানে রাশিয়ানরা বিনিয়োগ করেছে সব ধ্বংস করে দিয়েছে। তাহলে একটা দেশের অবকাঠামো রাশিয়ানরা বিমান হামলা করে ধ্বংস করেছে একরকম, মুজাহিদিন বাহিনী তাদের মানে বহর আটকানোর জন্য, তাদেরকে পর্যদস্ত করার জন্য ধ্বংস করেছে আরেক রকম। দুই দিক থেকে ধ্বংস হয়ে গেছে একটা দেশ। একটা দেশে যুদ্ধ হলে এটাই হয়। তখন দরকার ছিল পুনর্গঠন প্রক্রিয়া, স্থিতিশীলতা, ঐক্যবদ্ধতা, জনগণের সমর্থন। স্বাধীনতা অর্জন করা বড় কথা নয়, স্বাধীনতা রক্ষা করা বড় কথা। এটা আমরা বইয়ে পড়েছি, আমি সেটা আফগানিস্তানের ইতিহাস থেকে দেখলাম। এই অবস্থা দেখে এই মুজাহিদিন বাহিনী, এই গুলবুদ্দিন হেকমতিয়ার, আহমদ শাহ মাসুদ, এই আপনার হলো বুরহানুদ্দিন রব্বানী আর অন্যান্য, এনাদের এই সমস্ত কামড়াকামড়ি দেখে, জনগণের অসন্তোষ দেখে, তখন জনগণকে মুক্তি দেওয়ার আশা দিয়ে বেরিয়ে আসলেন মোল্লা ওমর। উনিও মুজাহিদিন বাহিনীর মধ্যে একজন। মাদ্রাসার, পাকিস্তানের সীমান্তবর্তী মাদ্রাসার লক্ষ লক্ষ স্টুডেন্ট, পরে তাদের নাম দেয় তালেবান, তারাও এই মুজাহিদিন বাহিনীতে, শিক্ষকরা, মাদ্রাসার আলেমরা তারা গিয়েছেন সেখানে। তারা বিদেশি শক্তিকে, কমিউনিস্ট, নাস্তিক তাদের ভাষায়, সরকারকে তারা দূর করে দিয়ে তারা সেখানে আশা আকাঙ্ক্ষা করেছিলেন যে আমাদের স্বাধীনতা এসেছে, আমরা আফগানের জনগণ, আমরা আফগানিস্তান শাসন করব, ইসলাম পাবো, আমরা ইসলামের সাম্য, ন্যায় বিচার, সুবিচার আমরা পাবো। তো কিন্তু পাইনি। তখন এই মোল্লা ওমর তিনি 50 কি 60 জন মাদ্রাসা ছাত্রকে নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন, বের হলেন, অস্ত্র হাতে নিলেন। তিনি জনগণকে এই বার্তা দিলেন যে আমরা রাশিয়ান থেকে, সোভিয়েত থেকে, সমাজতন্ত্র থেকে দেশটাকে রক্ষা করেছি, দেশটাকে আমরা সেভ করেছি, স্বাধীনতা করেছি, স্বাধীন করেছি মুক্তির জন্য। এরা তোমাদেরকে মুক্তি দিতে পারে নাই, মুক্তি আমরা দেব, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা। আসলে এই তালেবানরা বলতে পারেন মুক্তিযোদ্ধা।
শুরু হলো তালেবান আন্দোলন, তালেবান মুভমেন্ট। অল্প সময়ের ভিতরে এই কান্দাহার, জালালাবাদ তালেবানদের কন্ট্রোলে চলে আসলো। আর কিছুদিনের মধ্যে কাবুলের পতন ঘটল, পালিয়ে গেল অন্যান্যরা, মানে মুজাহিদিন সরকারগুলি পালিয়ে গেল। এটা কিন্তু 96-এর ঘটনা। তখনই তালেবানদেরকে ওই আন্তর্জাতিক রাজনীতির মার পেছে সমর্থন দিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের অস্ত্র তাদের হাতে তখনও। যাই হোক, 5 বছর ক্ষমতায় থাকলেন তালেবানরা। যখন তালেবানরা ক্ষমতায় আসলেন, সেখানে কি ইসলাম প্রতিষ্ঠা হলো? হ্যাঁ, আশা আকাঙ্ক্ষার ইসলাম। কারণ ইসলামের একটা আদর্শ তো আমাদের সামনে আছে। ইসলাম তো কেতাবি নয়, এটা কেবল ইউটোপিয়া নয়। মানে ইউটোপিয়া বলতে আমি বোঝাচ্ছি এটা একটা কল্পনার রাজ্য, একটা কল্পিত রাজ্য, স্বর্গরাজ্য, কল্পিত স্বর্গরাজ্য। এটা কল্পনা, একটা ফ্রেম কল্পনা করলাম যে এরকম হবে, নারীদের অবস্থা, চাষবাস, কৃষক, শ্রমিক জনতা, বুদ্ধিজীবী, এরকম রাস্তাঘাট, এরকম কল্পনা। তা তো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাবটা পেলেন আল্লাহ থেকে, আল কোরআন, এটা একটা জীবন্ত, এটা আদর্শের মূল। কোরআন আল্লাহর কিতাব, ওয়াহি, এটা একটা প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত। এখানে কোনো বাড়াবাড়ি নাই, এখানে কোনো জবরদস্তি নাই, এখানে কোনো জুলুমতন্ত্রের কোনো হিসাব নাই। এখানে ন্যায় বিচার, সাম্য, সুষম বন্টন ব্যবস্থা, এখানে ব্যালেন্সড, ওয়াসাতা। কোরআনের পরিভাষা আর ইংরেজি আর বাংলা কিন্তু এক হবে না। সেখানে আপনাকে অনুবাদ করলে কিন্তু সুন্দরভাবে ফুটে উঠানো যায়। ব্যালেন্সড, ওয়াসাতা যাকে বলা হয়, প্রাকৃতিক নিয়মের উপর মানুষের মন, মানসিকতা, চিন্তা, ভাবনা, ধ্যান, খেয়াল ইত্যাদির সঙ্গে সঙ্গতিপূর্ণ। কোরআনের বিধানটা কিন্তু এরকম। বাড়াবাড়ি পরে হয়েছে, পরে কেন হয়েছে সেটা বলবো আমি। এবং বাস্তব ওই নমুনা, ওই আদর্শটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবে ওনার জীবদ্দশায় প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। কাজেই ইসলামের স্পর্শ মানুষ পেয়েছে এবং সেই ইতিহাসটা স্বর্ণাক্ষরে লিখিত আছে। কোনো অংশ, কোনো সাইড বাদ যায়নি। যিনি বিপ্লব সৃষ্টি করেছেন উনি কেমনে ঘুমাতেন, কোন কাত হয়ে ঘুমাতেন, ডান কাত হয়ে নাকি বাম কাত হয়ে, তিনি জুতা কোন পায়ে দিতেন, ডান পায়ে নাকি বাম পায়ে, এই ঘটনাবলী যেখানে লিপিবদ্ধ আছে সেখানে পুরো ব্যবস্থাটাই লিপিবদ্ধ আছে। আর এর রূপরেখা তো কোরআনে আছেই। কাজেই আমরা বিশ্বের যে কোনো প্রান্তে, আফগানিস্তান হোক, ইরান হোক, পাকিস্তান হোক, বাংলাদেশে হোক, সৌদি আরবে হোক, এই যে আরবের যেটা বিপ্লব করলেন এখন, যে সৌদ বাদশাহ সৌদ ইবনে সৌদ, এই ফ্যামিলি, তারাও তো একটা বিপ্লব করেছে। তারাও কিন্তু যুদ্ধের মাধ্যমে কিন্তু পুরা হিজাজ অঞ্চল দখল করেছেন, সেটাও একটা বিপ্লব হয়েছে। তো সেটা কি ইসলাম হয়েছে? ইসলামী বিপ্লব হয়েছে, কিন্তু গোড়ায় তো একটা নমুনা আছে, একটা মডেল আছে, একটা ডিজাইন আছে, একটা মানে চিত্র আছে ইসলামের। এখন আপনি হিজাজের আজকের যেই ওয়াহাবিরা আন্দোলন করে বিপ্লব করলেন, সেটা কি ইসলামী বিপ্লব হয়েছে? আপনার ইমাম খোমেনিরা শিয়াদের প্যাটার্নে যে বিপ্লব করলেন, সেটা কি ইসলাম বিপ্লব হয়েছে? তালেবানরা বা মুজাহিদিনরা যে বিপ্লব করলেন, সেটা কি ইসলাম বিপ্লব হয়েছে? আইএস ইরাক সিরিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে যে অংশটুকুতে প্রায় ব্রিটেনের সমান, সেখানে যেই মানে সশস্ত্র যুদ্ধ করে তারা যে শাসন ব্যবস্থা কায়েম করেছে, সেটাকে ইসলাম করেছে? এটা তর্কের বেশি দূর যাওয়ার দরকার নেই। কারণ মদিনার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যবস্থা কায়েম করে বাস্তবে দেখিয়ে দিয়ে গেছেন। এটা কিন্তু তিনি শুধু তত্ত্ব লিখে যাননি, ওই যে কার্ল মার্কস তত্ত্ব লিখে গেছেন, তিনি তত্ত্ব লিখে যাননি, কেবল তত্ত্ব বলে যাননি, শুধু বক্তব্য দিয়ে গেছেন। নো, তিনি দিন রাত খেটে ওনার বাহিনীর সঙ্গে, ওনার সৈন্যদের সঙ্গে, বিপ্লবীদের সঙ্গে, অর্থাৎ সাহাবীদের সঙ্গে থেকে, খেয়ে না খেয়ে, পেটে পাথর বেঁধে, রক্তাক্ত হয়ে, আর তিনি কিন্তু ওই সমাজ ব্যবস্থাটা প্রতিষ্ঠা করে, এবং সেটাই ইসলাম। সেটার ফল, সেটার রেজাল্ট কি হয়েছে সেটা ইতিহাস। আর আজকে যেটা হচ্ছে আফগানিস্তানে, সেটা কি ইসলাম? আমাদেরকে স্বপ্নের ঘুরে থাকলে তো হবে না, আমাদেরকে তো একটু আকীদা পরিষ্কার করতে হবে। তালেবানরা যখন এবার, আমি কিন্তু 96, 97, 98, 99, 2000 ওই 5 বছরের কথা বলছি, কি হলো, ওনারা ক্ষমতায় এসে কি করলেন, সেখানে আমি ধরে নিলাম মিডিয়ার প্রোপাগান্ডা আছে অনেক, ধরে নিলাম তালেবানরা যা করেনি সেটা বহুগুণ বাড়িয়ে বাড়িয়ে প্রচার করেছে। এবং মিডিয়া ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা দাজ্জালের হাতে, মিডিয়া তাদের হাতে যারা যুদ্ধ করে পরাজিত হয়েছে, রাশিয়ানদের হাতে, তাদের প্রভাবাধীন মিডিয়া, ইঙ্গো মার্কিন বাহিনীর হাতে, মিডিয়া অন্যদের হাতে, তাদের হাতে কিছু নাই, কিছুই নেই। কাজে তারা তাদের সমাজ ব্যবস্থায় যা ঘটে নাই, তারা যা বলে নাই, তা পর্যন্ত তারা বিশ্ব মিডিয়া প্রচার করেছে। কিন্তু যে সমস্ত দৃষ্টিভঙ্গি তালেবানদের দাড়ি সম্পর্কে, দাড়ি না রাখলে সেনাবাহিনীতে জায়গা নেই, মেয়েদের বোরকা রাখার ব্যাপারে, পরকার ব্যাপারে, সঙ্গীতের ব্যাপারে, আর্টের শিল্পকলার ব্যাপারে, মেয়েদের শিক্ষার ব্যাপারে, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ধর্মবিশ্বাসের ব্যাপারে,
এই যে ব্যাপারগুলি তালেবানরা যেটা করেছেন এটা তো একেবারে ফ্যাক্ট এবং এটা তো একেবারে জীবন্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ জনগণের সমর্থন তালেবানদের পক্ষে কতটুকু ছিল, এটা হলো মুখ্য। সাধারণ জনগণ, আপামর জনতা, যেই জনতা সমর্থন দিয়েছিল হো সি মিনকে, যেই জনতা সমর্থন দিয়েছিল আপনার আব্রাহাম লিঙ্কনকে বা জর্জ ওয়াশিংটনকে, যে জনতা সমর্থন দিয়েছিল তালেবানদেরকে, জনতা কোন জনতা? এটা কিন্তু কমিউনিস্ট জনতা না আফগানিস্তানের, এটা কিন্তু আমেরিকার খ্রিস্টান জনতা না, এটা কিন্তু হলো মুসলিম শিয়াপন্থী জনতা। তারা শরিয়া বিধান চায়, তারা কোরআন চায়, ওকে, কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেই অর্থনৈতিক মুক্তি, সেই ন্যায় বিচার, সেই সুবিচার, সেই সাম্য, সেই ভ্রাতৃত্ব, সেই স্বাধীনতা, শিক্ষার অধিকার, হ্যাঁ কতটুকু তাদেরকে দিয়ে, সেই সংস্কৃতির অধিকার কতটুকু দিয়েছে তালেবান সরকার, এটা তো মূল্যায়ন করতে হবে। যখন টুইন টাওয়ারে হামলার উসিলা দিয়ে আমেরিকা আক্রমণ চালালো, তাসের ঘরের মতো উড়ে গেল তালেবান সরকার প্রায় পুরো আফগানিস্তান থেকে একেবারে। সেই যেই জায়গা থেকে ওনারা উঠে এসেছেন, সে দুর্গম পার্বত্য অঞ্চলে, সেই গুহায়, পাহাড়ের গুহা অভ্যন্তরে ওনারা ঢুকে গেলেন আমেরিকার আক্রমণে। সাধারণ জনগণের প্রতিরোধ আন্দোলন আমরা দেখলাম না, করে নাই তালেবানের পক্ষে। এটা তো একেবারে বাস্তব কথা। এখন তালেবান ইসলাম করেছে নাকি ইসলাম করেনি, আমাদের দেশের ইসলামপন্থী দলগুলি মহা আনন্দিত। আরে ভাই, আনন্দ করবো, চিন্তাভাবনা করে করবো। আমি তো বললাম, একটা বিয়ে হলে বর কনে খুশি হয় একরকম, শ্বশুর শাশুড়ি খুশি হয় একরকম, ছেলের বাবার খুশি, মেয়ের বাবার খুশি আরেক রকম, দোকানদারের খুশি আরেক রকম। তো এই ধরনের নানা ধরনের খুশি হলে তো হবে না। ইসলাম নিয়ে কথা, আমি ইসলাম যদি চাই আমাকে ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতে হবে। আচ্ছা, আমেরিকা 20 বছর ধরে হামলা চালালো, এবার বোমা, সবচেয়ে বড় বোমা আক্রমণ হয়েছে, এই ইতিহাসের জঘন্যতম অত্যাচার করেছে আমেরিকা। কি পরিমাণ! তখন থেকে হামিদ কারজাই থেকে শুরু করে এদের ভাষায় তাবেদার সরকার, এই সমস্ত সরকার বসিয়েছে একে একে। সর্বশেষ আশরাফ গানি বা আশরাফ গনি, তিনি হলেন আমেরিকার পক্ষে। তারা প্রায় হাজার হাজার কোটি ডলার দিয়ে তারা একটা বাহিনী তৈরি করেছেন। এখন সর্বশেষ সে বাহিনীর সংখ্যা ছিল 3 লক্ষ। তো এই 3 লক্ষ বাহিনী তৈরি করে আমেরিকা কি করেছে 20 বছরে? আমেরিকায় কি আফগানিস্তানের জনগণের সমর্থন লাভ করেছে? আফগানিস্তানের জনগণের পালস তারা উপলব্ধি করেছে? দরকার নাই, তারা দরকার মনেও করে নাই। তারা উন্নয়ন কি করেছে? মানুষের চাহিদা কি তারা মিটিয়েছে? মিটায়নি। তারা বলেছে তারা সাম্য আনবে, গণতন্ত্র আনবে, শান্তি আনবে। গণতন্ত্র আর শান্তি এ কথা বলে তারা এসেছে। গণতন্ত্রও আসে নাই, শান্তিও আসে নাই। আফগানিস্তানের বৈশিষ্ট্য হচ্ছে এই মাটিটা এমন, প্রথম আক্রমণে একবার পালিয়ে যায়, আবার তারা কামড় বসায়। আর এই জায়গাটাকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার, সাম্রাজ্যবাদের কবরস্থান। সাম্রাজ্যবাদের কবরস্থান এই আফগানিস্তানকে বলা হয়। একবার ব্রিটেনের কবরস্থান হলো, রাশিয়ার কবর হয়ে গেল। এ তালেবানরা জানতো যে আজ হোক কাল হোক আমেরিকা এখান থেকে পালাতে বাধ্য হবে। ফলে তালেবানরা কি করলো? ভিন্ন রাস্তা নিল, চোরাগুপ্তা হামলা। এই তালেবান কারা? এই তালেবানরা হচ্ছে ওই যে মাদ্রাসা ছাত্র, ওই যে পাকিস্তান সীমানার এলাকায় গেছে, পুরো আফগানিস্তান জুড়ে বিভিন্ন জায়গা ছিল। তারা এতিম, প্রায় এতিম, দরিদ্র, পায়ে স্যান্ডেল নেই, অনেকে ভালো মতো উত্তম খাবার পায় না, উত্তম পোশাক নাই, অস্ত্রগুলাও কিন্তু বৈদেশিক শক্তি এবং ওই যে রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ তারা পেয়েছে। এই তালেবান আদর্শিকভাবে তারা ইসলামী ধর্মীয়ভাবে তারা অনেকটা আমাদের দেওবন্দি ঘরানার আকিদায় বিশ্বাসী, মানে এই তালেবানরা এটা। কিন্তু এই মাদ্রাসার স্টুডেন্টগুলি অভাবী, দরিদ্র, অনেকে এতিম, তারা বিনে পয়সায় প্রায় পড়ালেখা করার জন্য মাদ্রাসা ভর্তি হয়েছে। সেখান থেকে তাদের ওস্তাদরা বা শিক্ষকরা ওই যে সময়ের প্রয়োজনে আমাদের দেশের জহির রায়হান যে সিনেমা বানালেন, সময়ের প্রয়োজনে আমাদের দেশের কৃষক, শ্রমিক জনতা, সেই মানে রাখালরা যুদ্ধ করতে গেলেন, তৎকালীন অন্যরকম পাওয়ারফুল আর্মি, পাকিস্তান আর্মিকে পরাজিত করে দিলেন। ঠিক তেমনি এই তালেবানরা, বুকানাঙ্গা তালেবানরা, তালেবানদের পলিসি ছিল একটা, হয় সামনে আক্রমণ করব, বিজয় লাভ করবো, নাইলে মরবো। তালেবানরা এই তখন আমেরিকান স্বার্থের বিরুদ্ধে চোরাগুপ্তা হামলা শুরু করলো। এই নাইট ক্লাবে হামলা, এই শিয়া মসজিদে আক্রমণ, স্কুলে আক্রমণ, কলেজে আক্রমণ, ওই গভর্নরের বাসভবনে আক্রমণ, এই অ্যাম্বাসেডরের গাড়ি বহরে আক্রমণ, তেল বহরে, লম্বা তেল বহর, শত শত তেলবাহী ট্যাঙ্কার, শত শত ট্রাক তালেবানদের আক্রমণে তালেবানরা জ্বালিয়ে দিল। এই হামলায়
আমেরিকাও নাস্তানাবুদ হওয়া শুরু হলো। আরেক পাওয়ারফুল আমেরিকা, প্রায় $3.5 ট্রিলিয়ন, মানে $2.5 ট্রিলিয়ন থেকে $3.5 ট্রিলিয়ন অস্ত্র ব্যয় করলো 20 বছরে। 4,000 কি 4,500 আমেরিকার প্রশিক্ষিত যোদ্ধা জীবন দিল। হাজার হাজার তারা কোটি টাকা ধ্বংস করলো, নষ্ট করলো। 20 বছরের যুদ্ধের ফলটা কি হলো? তারা চেষ্টা করলো তাদের আজ্ঞাবহ, তাদের কথা শুনে, তাদের কথায় উঠবস করে একটা পুতুল সরকার সেখানে বসানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে তারা কাতারে এম্বাসি খুললো, তালেবানরা খোলাইলো। এ খোলানোর ক্ষেত্রে সমস্ত কলকাঠি নাড়লো হলো পাকিস্তানের মিলিটারি অফিসাররা, জানু মিলিটারি অফিসাররা তারা করলো। যাই হোক, আলাপ আলোচনা হওয়ার পরে সেই আলাপ আলোচনার ধারাবাহিকতার একটা পর্যায়ে এসে তালেবান বাহিনীকে পিছন থেকে প্রমোট করলো যে তোমরা আগাও। তারা এরই মধ্যে 20 বছর চলে গেছে তো, আর এখন যে তালেবান গভর্নমেন্ট করার জন্য যাদের নাম প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যেই ছেলেগুলির নাম আসতেছে, কারো বয়স 30 বছর, কারো 35 বছর, কারো 40 বছর, এনারা কিন্তু হচ্ছেন ওই আগের মুজাহিদিন বাহিনী যারা যুদ্ধ করেছেন, আপনার হলো ওই মোল্লা ওমর, এই সমস্ত ওদেরই সন্তানরা। এটাকে আপনি বলতে পারেন নেক্সট জেনারেশন। এটা এখন এই যে এখনকার তালেবান, তো এই 20 বছরে এরা যথেষ্ট ইংরেজি ভাষাও শিখেছে, কূটনৈতিক মার পেছও তারা শিখেছে, তারা বিভিন্ন দেশে ভিতরে সফরও করেছে। তারা আগের যেই মানে যে একেবারে মনোভাবাপন্ন যে একেবারে চরমপন্থা, সেটার থেকে তারা অনেকটা বেরিয়ে এসেছে। আন্তর্জাতিক রাজনীতির মার পেছ তারা রপ্ত করা শিখেছে। এর মধ্যে অনেক অ্যাডভান্স হয়েছে, প্রায় 20 বছর কম না তো হয়েছে। এরই মধ্যে তালেবানদের কাছে অস্ত্র বিক্রি করেছে হলো আমেরিকান সৈন্যরা। এই ব্যাপারেও তথ্য আছে, মিডিয়া এসেছে। আর রাশিয়া তো দিচ্ছেই, চীন তো সহযোগিতাই করেছে পাকিস্তানের মধ্য দিয়ে। এখন আজকের বাস্তবতা হলো আমেরিকা, কেউ বলছেন পালিয়ে গেছে, আমেরিকা পরাজিত হয়েছে। ওই যে ভিয়েতনামের সাইগনের সঙ্গে তুলনা করেছেন কাবুলকে, আবার কেউ বলছেন যে না, আমেরিকা পালিয়ে যায়নি। আমেরিকা তাদের কূটনীতির, রাজনীতির, সমরনীতির, মিলিটারি ডিপ্লোমেসি বলতে পারেন, তাদের পলিটিক্সের একটা পর্ব, একটা অংশ, একটা পার্ট হিসাবে তারা এখান থেকে গুটিয়ে তারা চলে গিয়েছে। তারা যা ক্ষয়ক্ষতি করার করেছে, যা উদ্দেশ্য হাসিল করার তারা করেছে। তবে তারা একটা জিনিস চেয়েছিল, তাদের দালাল সরকার প্রতিষ্ঠিত করতে, সেটা তারা পারে নাই। হয়তো এটা তাদের মার প্যাসে ভুল হয়েছে, অথবা কি হয়েছে সেটা আমরা জানি না। এখানে শক্তি কয়টা? এখানে এখনো সক্রিয় রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। তারা প্রথমেই তালেবানকে সম্ভাষণ জানিয়েছে। সবাই নিশ্চয়তা চেয়েছে যে তোমার আফগানিস্তান ব্যবহার করে আমাদের এখানে হামলা হবে না, কারণ তাদের উজবেকিস্তান, তাজিকিস্তান, তারপরে কাজাক, এই এলাকাগুলিতে আবার আন্দোলন আছে কিন্তু রাশিয়ানদের বিরুদ্ধে। কাজেই এই আন্দোলনে যেন ঘি না ঢালে এই তালেবানরা, সে নিশ্চয়তা চেয়েছে। চীন, জিংজিয়াং, উরুমচি, কাশগড়, ওই অঞ্চলগুলিতে প্রায় 10 কোটি মুসলমান, সেখানে আন্দোলন আছে, সেখানে যেন মানে সহযোগিতা না করে বা বিপ্লব রপ্তানি না করে, ওদের ভাষায় জঙ্গিবাদী কর্মকাণ্ড না করে। চীনের ওখানে গিয়ে তালেবান নেতৃবৃন্দ আলোচনা করেছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী, সেটা আমরা দেখেছি। তারপরে আসেন পাকিস্তান, তো রেডি এক পায়ে খাড়া, সৌদি আরব তো প্রশংসা করেছে। কাজেই এখানে কিন্তু মানচিত্র ক্লিয়ার, এখানে হিসাব ক্লিয়ার। এখন তালেবান এই যে গভর্নমেন্ট হলো, এই তালেবানরা এখন বর্তমানে তারা চেষ্টা করেছে উত্তরাঞ্চলীয় জোটগুলি, তাজিক, উজবেক, এই সমস্ত গোত্রগুলিকে একত্রিত করতে তারা করেছে, মোটামুটি করে 70-80 হাজার বা 90 হাজারের বাহিনী তাদের দাঁড়িয়েছে এখন। আর অন্য গোষ্ঠীগুলিকে তারা একটা কনভিন্স করার চেষ্টা করেছে। তারা অন্তত এটা বুঝিয়েছে যে এখন ঐক্যবদ্ধ ছাড়া তোমরা আর বাঁচতে পারবে না, হ্যাঁ, ক্ষমতার ভাগাভাগি পরে হবে, এইটা অন্তত ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে। এবং সবচাইতে আশ্চর্য ব্যাপার হলো, বিনা রক্তপাতে, বিনা সহিংসতায়, বিনা হুমকিতে অত্যন্ত আশ্চর্যজনকভাবে তারা কাবুল নিয়ন্ত্রণ করেছে, কাবুল দখল করেছে। এটা একটা বলতে পারেন একটা আশ্চর্যের কথা। অনেকে বলেছেন বিশাল রক্তপাত হবে। এখন যেখানে কাবুলের জনসংখ্যা ছিল আপনার 2 থেকে 2.5 লাখ, সেখানে এখন লক্ষ লক্ষ জনবসতি। এখানে রক্তপাত হলে অন্য রকমের একটা মেসাকার হয়ে যেত। যাই হোক, সেটা হয়নি। এই জন্য তালেবানকে অনেকে প্রশংসা করেছে। তো কাজেই এখন তালেবানদের ব্যাপারে যে তথ্যগুলি আমরা পাচ্ছি, আবার চলে আসলো জঙ্গিরা। ইদানিং অনেকে তিরস্কার করছেন। ওরা তালেবান ছেলেরা যখন, যোদ্ধারা যখন ঢুকলেন আশরাফ গানির প্রাসাদে কাবুলে, তখন মিডিয়াতে অনেকে দেখলাম ট্রল করছেন, অনেকে দেখলাম তিরস্কার করছেন।
তারা সোফাতে বসতে পারছেন না, তারা ওই মানে হাঁটু গেড়ে কার্পেটে বসে খাচ্ছে, চেয়ারের মধ্যে পাতে পা তুলে খাচ্ছে। আমি এদেরকে বলবো, এ তথাকথিত নাক উঁচা সিটিজেন এখন হলো নেটিজেন, নেট যুদ্ধ, আপনারা ট্রল করেন না। বিপ্লব এরকমই, যারা বিপ্লবের পটভূমি রচনা করেছে তারা কেন করলো? কেন বঞ্চিত অসহায় মানুষের বঞ্চনা দূর করলো না? এখন ট্রল করছেন কেন? আর বিপ্লব সাধারণত এই ধরনের মানুষগুলো করে থাকে। ফরাসি বিপ্লব দেখেন, আরবের বিপ্লব দেখেন, ভিয়েতনাম বিপ্লব দেখেন, কোরিয়ার বিপ্লব দেখেন, আমেরিকার বিপ্লব দেখেন। বিপ্লবীদের এরকমই হয়। আমাদের বাংলাদেশ 71 সালে যুদ্ধ কারা করেছে? কাঁচামারা কৃষক শ্রমিক, সে সমস্ত জওয়ানরা। তখনকার ওই নাকুচা পাকিস্তানিরা তিরস্কার করতো, এদের গায়ে থেকে গন্ধ আসে। কিন্তু বঞ্চিত মানুষ এই বিপ্লব করেছে। কাজে এখন অহংকার করেন না। তালেবানদেরকে দেখে মানে এরা প্রেসিডেন্ট রাষ্ট্র কেমনে চালাবে এগুলো বলে লাভ নাই। তারা এই পর্যন্ত আসলো কেন? তারা তো এই পর্যন্ত আসার কথা না। এত বড় আফগানিস্তান, সেখানে এত শত শত একর জুড়ে প্রেসিডেন্ট ভবন এবং প্রেসিডেন্ট ভবনের এত বড় এরিয়া, এত সুযোগ সুবিধা, আর মানুষের পায়ে স্যান্ডেল নাই, পেটে খাবার নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, পাহাড়ের গুহায় বাস করে। এখনো আফগানিস্তানের হাজার হাজার বর্গ মাইল এলাকা, একটা সুন্দর ঘর নাই। উন্নয়ন কর্মকাণ্ড কোথায় গেল? এগুলো শিক্ষা নিতে হবে। তো ওই ধরনের ছেলেরাই এসে এখন বিপ্লব করবে। এগুলো নাক ছিটকানোর কিছু নাই। আমি বলবো এই নাক ছিটকানো এক ধরনের একটা বদভ্যাস। এখন আসুন আমার কথার এই পর্যায়ে, এই তালেবানরা কি সেই তালেবান? হোক সেই তালেবান অথবা নতুন তালেবান, আমার সেখানে কথা নয়। আমার কথা হলো, এটা কি ইসলামী বিপ্লব? এটা কি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল? এখানে আল্লাহর সাহায্য এবং এই ইসলামটাকে আমাদের দেশ পর্যন্ত তালেবানদের এই আন্দোলন বিস্তার লাভ করবে। এই পর্বে আমি এখন আলোচনা করব যে তালেবানের এই উত্থান, এর দ্বারা প্রভাবিত হয়ে যারা একসময় তালেবানদেরকে বলতো জঙ্গি, কারা বলতো? জঙ্গি নাম উপাধি আমরা দেই নাই, আমাদেরকেও জঙ্গি উপাধি দেওয়া হয়েছিল। আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি যে না, আমরা জঙ্গি নই, আমরা মানুষের অধিকারের জন্য লড়াই করছি। তালেবানদেরকে যারা জঙ্গি বলতো তারা এখন আর জঙ্গি বলে না। কেন বলছেন না? এই জন্য সাদা কালো, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ সুস্পষ্ট মানদণ্ড থাকতে হয়। আমার পক্ষে আমার সুবিধা হলেই পরে বলবো, আমার সুবিধা হলে বলবো না তা না। কাজেই তালেবানদের উত্থানের ব্যাপারে আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে এখানে, এটা আমাদের বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বাস্তবতায় কতটুকু প্রভাব সৃষ্টি করবে? আফগানিস্তান মানে কাবুল টু ঢাকা কত মাইল, মানে কত দূর? দূর বেশি না, 2378 কিলোমিটার। পাকিস্তান ছিল 2022 কিলোমিটার। কাজে দূর খুব বেশি না। কি ইম্প্যাক্ট হতে পারে, কি প্রভাব পড়তে পারে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে, বাস্তবতায়, এটা নিয়ে আমি এখন এই পর্বে কথা বলবো। তার আগে কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি।